আসসালামু আলাইকুম। 18তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে 2 প্রিলিমিনারি যে পরীক্ষাটা অনুষ্ঠিত হলো, আমি দুইটা প্রশ্নের গণিত নিয়ে আলোচনা করব। অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। চেষ্টা করব যে শতভাগ নির্ভুল উত্তর দেওয়ার জন্য, যে কোনটাই সঠিক উত্তর হবে। তাছাড়া যারা কলেজ পর্যায়ে পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কারণ কলেজ পর্যায়ে কিন্তু স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে 2 থেকে কিছু গণিত সেম চলে আসে। সুতরাং যারা কলেজ পর্যায়ে পরীক্ষা দিতে যাবেন তাদের ক্ষেত্রেও বলবো যে ক্লাসটা কন্টিনিউ করেন, তাহলে এখানে আপনার একটা রিভিশন চলে আসবে। ঠিক আছে? তাহলে আমরা যারা যুক্ত হব বা যুক্ত হচ্ছি সব ঠিকঠাক আছে কিনা এই বিষয়টা আমাকে একটু কনফার্ম করে ফেলেন, তাহলে প্রশ্নগুলো নিয়ে আমি শুরু করব। এবং প্রথমে আপনাদের কাছ থেকে জানতে চাইবো যে আমি কোন প্রশ্নটা নিয়ে শুরু করব, বলেন স্কুল পর্যায়ে 2 না স্কুল পর্যায়ে? আমি চাচ্ছি স্কুল পর্যায়ে 2 নিয়ে শুরু করব, কারণ স্কুল পর্যায়ে 2 কিন্তু এখনো এরকম ভাবে সলিউশনটা আসে নাই অনলাইনে। আমি স্কুল পর্যায়ে 2 নিয়ে শুরু করতে চাচ্ছি আর কি। আপনারা একটু আপনাদের মতামতটা জানাইতে পারেন যে কোনটা নিয়ে শুরু করা যায়। যে জান্নাতুল ফেরদৌস মিম, রানা হামিদ, ওয়ালাইকুম আসসালাম। এটা দুইটাই আলোচনা হবে, তবে আগে কোনটা করব আর কি, স্কুল পর্যায়ে টুরটা হইলে মনে হয় ভালো হবে, কারণ স্কুল পর্যায়ে অনেকেই সলিউশন অলরেডি অনেক জায়গায় দেওয়া আছে। স্কুল পর্যায়ে টুটা কিন্তু এখনো আসছে না, মনে হয় স্কুল পর্যায়ে টুটা দিলেই ভালো হয়। হ্যাঁ, সকালে এক্সাম হলো, ওইটা নিয়ে আলোচনা হবে। আমি স্কুল পর্যায়ে টুটা নিতে চাচ্ছি। আপনারা শেষ পর্যন্ত থাকবেন, কারণ বেশি সময় লাগবে না। আমরা স্কুল পর্যায়ে 2 এবং স্কুল পর্যায়ে দুইটাই প্রশ্নেই আলোচনায় আনবো। ঠিক আছে? বেশি সময় নিব না। আমি স্কুল পর্যায়ে 2 দিয়ে শুরুটা করব। ঠিক আছে? 2 দিয়ে শুরু করব, স্কুল পর্যায়ে 2 দিয়ে শুরু করব। এখন যারা পরীক্ষা দিচ্ছেন তারা জানেন যে কোনটা সঠিক উত্তর হবে, এই বিষয়টা অনেকের কনফিউশন, এই হচ্ছে মূল বিষয়, আর কিছু নয়। তাহলে এই যে প্রথম গণিত, স্কুল পর্যায়ের যে প্রথম গণিত দেখেন, এই যে গণিতটা, এখান থেকে আমরা শুরু করব। স্ক্রিনে সবকিছু দেখা যায় কিনা দেখেন। 26-এ বলা আছে যে দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাদের গসাগু আছে, তাদের লসাগু কত। সেম কমন ছিল, এগুলো পড়াইছি, এগুলো পড়ানো হয়েছে এবং সেম ছিল কমন। এটা কোনটা হবে উত্তর বলেন তো? দুইটাই দিব, দুইটাই দিব। এখন আমি শুরু করলাম স্কুল পর্যায়ে 2, স্কুল পর্যায়ে 2 শুরু করলাম। তাহলে 26-এর যে উত্তরটা কি হবে, আমরা যদি শর্টকাট করি তাহলে 5 আর 6 গুণ করবেন, সাথে গসাগু গুণ, আপনার উত্তর সরাসরি চলে আসবে। এগুলো আপনাদের বোঝানো হয়েছে যে এগুলো ধরে করা যাবে, মানে 5x 6x ধরে করা যাবে। আপনি পরে গসাগু নির্ণয় করবেন, এক্স পাবেন, এক্স হচ্ছে 4। আর যদি লসাগু নির্ণয় করা হয় তাহলে 30x পাবেন। তার মানে এক্স এর মান যদি আপনি বসায় দেন, অর্থাৎ গসাগু যেহেতু এই দুইটার এক্স, বেসিক সহ বুঝতে হবে, প্রশ্নের ধরন চেঞ্জ হচ্ছে, করার কিছু নাই। এখানে 5x এবং 6x এর গসাগু হবে এক্স, আর এক্স এর মান তারা দিয়ে রাখছে গসাগু, সেটা হচ্ছে 4। তাহলে লসাগু হবে 30x, আপনি যদি 4 বসায় দেন 120 পাবেন। এটা হচ্ছে আপনার বেসিক ওয়ে, আর এটা শর্টকাটে করা যায় এই ব্যাপারটা। 120, যারা 120 উত্তর দিচ্ছেন, আমার মনে হয় ক্লিয়ার। আমার স্ক্রিনটা ক্লিয়ার কিনা বলেন, প্রশ্ন কি দেখা যায় ঠিক মতো? আমরা পরের প্রশ্নে চলে যাব, 27। ভালো করে খেয়াল করেন, সবাই কনফার্ম করে নেবেন। আমি চেষ্টা করব সবগুলো যাতে সঠিক উত্তর যেটা হবে সেটাই যাতে আলোচনায় আসে, একদম সহজ। এই যে গণিতটা, এই গণিতটাও কিন্তু যারা ফেড ব্যাচে আছেন বা যারা লাস্ট মোমেন্টে ক্লাসগুলো করছেন, এই গণিতটাও সেম পড়ানো হয়েছে। তবে এই গণিতটার ভিতরে সংখ্যাটা চেঞ্জ ছিল, ওখানে ছিল 462, এখানে আসছে 380। একটা সেম ছিল এরকম। তাহলে এখানে সমষ্টি দেওয়া আছে 380। এই 380 থেকে আমরা 5টার গড় 40 আছে, 4টার গড় 40 আছে, তাহলে 4টা সমষ্টি আমরা বের করে নিব। আমরা জানি গড় এর সমষ্টি বের করার জন্য সংখ্যা এবং এই গড় গুণ করতে হয়। তাহলে 5 এবং 30 আমরা গুণ করে দিব। আপনারা শুধু উত্তরগুলো মিলিয়ে নেবেন, এবং যারা নতুন পরীক্ষা দিতে যাচ্ছেন এবং যারা পরীক্ষা দেন নাই বা দিবেন আগামীতে, তারাও বেসিকটা ক্লিয়ার করেন। তাহলে এখানে 4টা এবং 5টা 9টা সংখ্যা আসবে। এই 9টা সংখ্যার যোগফল যদি এখান থেকে বাদ দেওয়া হয় তাহলে কিন্তু আপনি পঞ্চম সংখ্যাটা পাচ্ছেন। এই হচ্ছে ব্যাপারটা, এখানে দ্রুত ক্যালকুলেশন করলেই হবে। এখানে আসবে 16, দেখি কত আসে, এখানে আসবে 15। ওকে, এটা আসবে। তার মানে 380 থেকে আমরা যেটা বাদ দিব, আমরা দ্রুত কাজ করার দরকার নাই, দ্রুত কাজ করলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। দ্রুত কাজ করার জন্য 70 পাবো, অর্থাৎ 2 নম্বরের যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। জি রায়হান, আপনার উত্তর সঠিক, আমার মনে হয় ক্লিয়ার। আমি
যারা কলেজ পর্যায়ে পরীক্ষা দিবেন, আমি বারবার বলবো কলেজ পর্যায়ের জন্য কিন্তু এই ক্লাসটা গুরুত্বপূর্ণ। আপনি যদি এই গণিতগুলো ভালোভাবে বুঝে যান তাহলে কলেজ পর্যায়ে দেখবেন যে গণিত বিগত সময়ে দেখা গেছে এরকম হয়েছে আর কি, স্কুল পর্যায়ে 2 এ সেম গণিত কলেজ পর্যায়ে চলে আসে, এগুলো নিয়ম অনুসারেও থাকে ব্যাপারটা। তাহলে আমরা 28-এ চলে যাব। এই যে গণিতটা দেখেন, ঐকিক নিয়মের যে গণিতটা, এই ধরনের গণিত ফেট বেছে করানো হয়েছে। এখন প্রশ্ন হইলো, অনেকে যারা পড়াশোনা করছেন নোট করেন নাই, অনেকে মনে রাখতে পারেন নাই যে এই গণিতগুলো আমি করাইছি কিনা, এরকমও হয়েছে ব্যাপারটা। এই গণিতগুলো করানো হয়েছে যে দুইজনে একসাথে কাজ করবে, আরেকজন চলে যাবে, এই হচ্ছে ব্যাপারটা। তাহলে দুইজনে একসাথে যদি কাজ করে তাহলে 8 দিনে যে কাজটা করে, কয়টা কাজ? একটা কাজ করে, তাহলে একদিনে কতটুকু কাজ করবে? 8/1 কাজ, 8/1। এখন তারা দুইজনে একত্রে করছে 6 দিন, তার মানে আপনি লিখবেন 6 দিনে করে। 6 দিনে কতটুকু কাজ করে এটা আমাদের নির্ণয় করতে বলা আছে। এখন আমরা যদি 2 দ্বারা ভাগ করি 4/3 পাবো। এখন 6 দিনে এই কাজটা তারা দুইজনে একত্রে করছে, এখানে জাস্ট বলা আছে যে বাকি কতটুকু থাকবে। এখানে কিন্তু বাকি কাজটা কতদিনে শেষ করতে হবে এই ধরনের গণিত আছে, এটা কিন্তু জাস্ট বাকি অংশটা নির্ণয় করতে বলা হচ্ছে। আমরা জানি যে বাকি অংশ বলতে মোট অংশ হচ্ছে 1, এখান থেকে 6 দিনে কাজ করলো 4/1, আমরা 4/3 আমরা 4/3টা জাস্ট মাইনাস করে দিব, তার মানে আমরা এখানে পাবো 4/1। এটা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এটা কি বোঝা গেল? অসুবিধা নাই, এক্সাম হবে বিকেল 3:30টায়, এর আগে অনেক আগে শেষ হবে, আপনি থাকেন। এটা কি বোঝা গেল কিনা বলেন? আর ক্লাসটা তো শেয়ার করতে না বললে তো আপনারা শেয়ার করেন না, এটাই হচ্ছে মূল সমস্যা। আপনারা একটু শেয়ার করেন, ক্লাসটা শেয়ার করেন, তাহলে এটা বুঝতে পারলাম। এখন আমি পরে যাব, পিতা পুত্রের কাছে যাব। 29, পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 3 গুণ। এখন এখানে অপশন টেস্টে উত্তর নির্ণয় করা যায়, এগুলো আমরা বুঝি কিনা, এই গণিতগুলো কয়েক সেকেন্ড সময় লাগে আর কি। এখন আপনি দেখেন এখানে কোনটা কত গুণ, 3 গুণ আছে কোনটা, তাহলে 18-এ 3 দিয়ে গুণ করলে 54 হয়, এটাও 3 গুণ। আর 15-এ গুণ করলে 3 দ্বারা 45 হয়, এটাও 3 গুণ। তারপরে এখানে 14-কে 3 দ্বারা গুণ করলে এটাও 42 হয়, এটাও 3 গুণ, এটাও 3 গুণ, সবগুলো 3 গুণ আছে। কিন্তু প্রশ্নটা হলো 3 গুণটার বাইরে আপনি যান, তাহলে 3 গুণটার বাইরে যদি যান তাহলে এখানে লেখা আছে কিন্তু দেখেন পুত্রের বয়স 4 গুণ ছিল 5 বছর পূর্বে। তাহলে আপনি একটা খেয়াল করেন তো বিষয়টা, মনে করেন আমি একটা অপশন নিলাম, জাস্ট একটা অপশন নিলাম আমি, যে এইটা উত্তর হবে কিনা। তাহলে এটা 3 গুণ ঠিক আছে, প্রথম শর্ত ঠিক আছে, কিন্তু পরে বলছে যে 5 বছর পূর্বে। তাহলে আমি 5 বছর পূর্বে যাব, 5 বছর পূর্বে যাব, ঠিক আছে। 5 বছর পূর্বে গিয়ে দেখব কত গুণ আছে, একজন আর একজনের 4 গুণ আছে দেখেন। এই যে দেখেন 4 গুণ চলে আসছে, তার মানে এই যে 3 নম্বরের যে অপশনটা সেটাই তার সঠিক উত্তর। মানে এটা হচ্ছে অপশন টেস্ট, এই হচ্ছে ব্যাপারটা, আপনি ইকুয়েশন তৈরি করে করতে পারবেন। এটা কি বোঝা গেল বলেন? বোঝা গেল কিনা বলেন? বুঝছেন কিনা বলতে হবে, আমি যে অপশন টেস্টটা দেখাইলাম এটাও আপনি বুঝছেন কিনা এটা বলতে হবে। ক্লিয়ার কিনা? মানে ক্লিয়ার হলে আপনারা ইয়া করবেন, কমেন্ট করবেন যে আপনার ক্লিয়ার কিনা এই বিষয়টা। দেখেন এই গণিতটা আপনাদের গতকালকে রাত্রেও করানো হয়েছে, একদম সেম গণিত এগুলো। এখানে 10 বার আসছে, এটা অন্যবার ছিল, ওখানে 5 সেকেন্ড আসছে, এটা ও কিন্তু 5 সেকেন্ডই ছিল। এগুলো করানো হয়েছে, সেম করানো হয়েছে। তাহলে এইটা দেখেন যে একটি গাড়ির চাকা বৃত্তাকার, আর বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এটা একবার ঘুরে আসবে, মানে কি 360 ডিগ্রি ঘুরে আসবে। ঘুরে আসবে কয়বার? 10 বার ঘুরে আসবে, তার মানে 10 বার ঘুরে আসলে এত ডিগ্রি হবে। কিন্তু প্রশ্নটা বলা আছে যে এখানে প্রতি মিনিটে আছে। তাহলে আমরা জানি যে প্রতি মিনিট মানে কি বোঝায়? 60 সেকেন্ড বোঝায়। 1 মিনিট 60 সেকেন্ড, আপনাকে আপনাকে নির্ণয় করতে হবে 5 সেকেন্ডের। তাহলে আপনি যদি এটাকে 60 দ্বারা ভাগ করেন তাহলে 1 সেকেন্ডের আসবে, আবার 5 দ্বারা যদি গুণ করেন তাহলে 5 সেকেন্ডে চলে আসবে। এই হচ্ছে ব্যাপার। এখন আপনি দ্রুত গতিতে ক্যালকুলেশন করে ফেলেন, দেখেন কত আসে। 5 × 6 = 30, 300 আসবে, বাস। কয়েক সেকেন্ড লাগে এগুলো। সেট কোড দিতে হয়তো, সেট কোড না দিলে হয়? সেট কোডের বিষয়ে তো কালকে ক্লাসে বলে দিলাম যে সেট কোড কিভাবে ফিল আপ করতে হয়। আচ্ছা দেখেন বিষয়টা হলো, আপনি যেটার উপরে পরীক্ষা দিচ্ছেন এই হলে তো সবাই একই সেট করে পরীক্ষা দিছে, ওএমআর গুলো তারা যখন চেক করবে তখন তারা কারেকশন করে নিবে, সমস্যা নেই, টেনশন করার দরকার নেই। ঠিক আছে, দেখেন আপেল, 4টি আপেল 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রি করলে কত শতাংশ? সেম গণিত করানো হয়েছে, সেম। দেখেন 30 টাকায় বিক্রি করছেন, কিনলেন কত? 20 টাকায়, তাহলে লাভ হইলো 10 টাকা। কত টাকার মধ্যে লাভ হইলো?
20 টাকা লাভ হইলো। লাভ ক্ষতি কিসের উপরে নির্ভর করে? ক্রয় মূল্যের উপরে নির্ভর করে। তার মানে আপনি এটাকে 100% দিবেন, আপনার উত্তর চলে আসবে। অর্থাৎ দেখেন এখানে উপরে 10 থাকবে, নিচে 20, আর এখানে হচ্ছে 100। তার মানে আপনি এটাকে ভাগ করেন যদি, আপনি এখানে 5 পাবেন। তার মানে আপনার 50% লাভ। কয়েক সেকেন্ড লাগে, এই আর কি ব্যাপারটা, আর কিচ্ছু না। না বুঝলে প্রশ্ন করতে হবে। ক্লাসটা সবাই আমরা একটু শেয়ার করে দিব, ক্লাসটা একটু সবাই শেয়ার করে দিব প্লিজ, যারা আছি আমরা। এখন দেখেন পরের গণিতটা, দেখেন পরেরটা। পরেরটা হচ্ছে 8টি দ্রব্য 5 টাকায় ক্রয় করে 16টি দ্রব্য কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। এই ধরনের গণিত আমি যখন পড়াইছি সবসময় বলছি আপনাদের যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সেম করবেন, মানে পরিমাণ সমান করবেন, তাহলে লাভ হবে না ক্ষতি হবে বুঝতে পারবেন। এই বিষয়টা কিন্তু আলোচনায় ছিল। তাহলে এই জায়গায় দেখেন, এই জায়গায় 8টির দাম কত? 8টির দাম কত? 8টির ক্রয় আর কি, 8টির ক্রয় হচ্ছে কত? 8টির ক্রয় হচ্ছে 5 টাকা। তাহলে 8টির ক্রয় যদি 5 টাকা হয়, আমার উদ্দেশ্য হচ্ছে যেহেতু বিক্রয় করার সময় 16টির কথা বলা হয়েছে, আমি 16টির ক্রয় বের করব। তাহলে এখানে 8টির জায়গায় যদি 1টি হয় তাহলে 8/5 হবে, আর এখানে হবে 16টা। এই 16টার যদি হয় তাহলে গুণ করে দিবেন 16। তাহলে 16 যদি আপনি গুণ করেন তাহলে এখানে যেটা পাচ্ছেন 2 পাচ্ছেন, 10 টাকা পাচ্ছেন। এখন দেখেন ক্রয় মূল্য কিন্তু 10 টাকা। ক্রয় মূল্য কত? 10 টাকা। 16টার ক্রয় মূল্য 10 টাকা। এখন 16টার বিক্রয় মূল্য কত হবে 10% লাভে? একদম সহজ। প্রথম কাজ হচ্ছে আপনার এইটা। এখন আপনি 10% লাভে যদি চিন্তা করেন, তাহলে 10% লাভে বিক্রয় কত হবে? 110 টাকা। তাহলে বিক্রয় যদি আপনাকে বলছে কত টাকায় বিক্রয় করলে, তাহলে ক্রয় ক্রয় যেটা সেটা আগে লিখবেন। মানে ক্রয় হচ্ছে 100, ক্রয় 100 হলে কত? বিক্রয় কত? বিক্রয় হচ্ছে 110। 110, সুতরাং ক্রয় যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় কত হবে? 100/110। তার মানে এখানে আমরা যেটা ক্রয় বের করলাম সেটা হচ্ছে 10 টাকা। ঠিক আছে? তার মানে আমরা 10 টাকা যদি হয় তাহলে এটা আমরা 100/110 গুণন 10, এই 0 0 বাদ দিব, 11 টাকা হবে তার উত্তর। একদম সহজ। ক্লিয়ার কিনা বলেন তো? আমরা কি বুঝলাম? আমি কিন্তু কারো কমেন্ট পাচ্ছি না। আপনারা কি পরীক্ষা দিচ্ছেন? ভুল হইলে হইতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু আমি গতকালকে একটা ট্রিক্স দিছিলাম আপনাদের, ফেড ব্যাচে যারা ছিলেন বা বাইরে যারা কালকে লাইভে ছিলেন, আপনার সব যদি না হয়, মানে 40+ যদি না থাকে, তখন আপনার কি করণীয়? ঠিক আছে, আমরা পরের প্রশ্নগুলো দেখবো। এখন ভালো করে খেয়াল করেন। আর স্ক্রিন সব ঠিকঠাক আছে কিনা দেখেন তো, আমাকে একটু কনফার্ম করে দেন যে স্ক্রিন ঠিক আছে কিনা। দেখুন এই যে দেখেন গণিতটা আসছে এখানে, উৎপাদকের বিশ্লেষণ। এই যে গণিতটা, এটা মাইনাস দিয়ে করাইছি গত গত রাত্রে, তারপরে এর আগেও এইগুলো করানো হয়েছে আপনাদের। এই যে এরকম ভাবে করাইছি আমি, যে এইটা ছিল, কিন্তু এখানে আসছে কি, এইটা আসছে। আপনার যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে তো আপনি গণিত পারবেন। তাহলে এটাকে আপনি এইভাবে নিতে পারেন। ত্রিরুচি কোথায় থেকে আসে? √3, ত্রির উপরে কিউব দিলে তো ত্রিরুচি আসে। তাহলে এইটার যে সূত্র, এটা সূত্রটা হচ্ছে যে a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউব হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো আমরা। a প্লাস √3, আমার আর লেখার দরকার নাই, কারণ এখানে a প্লাস √3 যেটা আছে সেটাই উত্তর। বাস, হয়ে গেল। আমার তো একটা উৎপাদক নির্ণয় করতে তারা বলছে, এটা আমি লিখলাম না আর কি, ব্যাপারটা এই জায়গায়। ঠিক আছে স্যার? ওকে। আপনাদের বিষয়টা হচ্ছে আপনারা যখন কোথাও পড়বেন তখন একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু নোট করবেন, পড়বেন। তাহলে বুঝতে পারবেন যে ওই স্যারে পড়াইলো বা ওই টপিকটা থেকে এইটা পড়লাম সেটা কমন পড়লো কিনা। ঠিক আছে? সেম কমন পড়ার দুনিয়া শেষ। এখন আর ওই চিন্তা করলে হবে না। এই যে এই গণিতটা সেম কিন্তু অন্যভাবে আসতো। এই দেখেন মানে অন্যভাবে কিভাবে আসতো? অন্যভাবে আসতো এইভাবে, যে লাস্টে এই যে জায়গায় লেখা থাকতো y/x, এরকম ভাবে লেখা থাকতো। ঠিক আছে? কিন্তু এখন এটা চেঞ্জ করে দিছে। তার মানে আপনি বেসিক জানলে তো হয়ে যায়। সহজ কথা। এই যে এর সাথে x/y এর সাথে কত যোগ করলে এটা হবে, আপনাকে যদি বলা হয় যে সাথে সাথে কত যোগ করলে 10 হবে, আপনি কিভাবে বের করবেন? সাথে সাথে কত যোগ করলে 10 হবে, আপনি 10 থেকে 7 বিয়োগ করবেন, মানে 3 যোগ করলে, এই যে বিয়োগ করে বের করবেন। তার মানে এখানেও আপনাকে এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে, আর কিচ্ছু না। জাস্ট বিয়োগ করতে হবে। এই যে বিয়োগ করে ফেলবো আমরা x/y। এখন আমরা লসাগু নিয়ে ফেলবো, y লসাগু নিব। দেখেন তাহলে আর যদি গুণ করি উপরে, তাহলে xy হবে, xy হবে, আর এটা হবে x। এখন আপনি x বাদ দিয়ে ফেলবেন, তার মানে x/y y, অর্থাৎ y বাদ যাবে, শুধু x থাকবে। তার মানে এদের যে এইটা, এই প্রশ্নের উত্তর যেটা 1 নং যে অপশনটা সেটা x। আশা করি ক্লিয়ার। কোর্স ফি কত হবে বিস্তারিত কালকে জানাবো। আর
কালকে থেকে ডেমো ক্লাস শুরু হবে, রাত 9:30 থেকে প্রতিদিন ক্লাস হবে। কয়েকটা ডেমো ক্লাস আপনারা দেখবেন, বা আমি যে লেকচার বুক থেকে পড়াবো এই লেকচার বুকটা কিভাবে তৈরি করা আছে এটা দেখবেন। আর তাছাড়া আপনি যদি বেসিক সহ সব কিছু না বুঝেন, না শিখেন, এখন করার কিচ্ছু নাই। স্কুল পর্যায়ে কয়েকটা গণিত আসছে, একটু ব্যতিক্রম, বেসিক না থাকলে এই যে গণিতটা, এইগুলা মান নির্ণয় লগ, এগুলো বারবার বলা হয়েছে যে এগুলো কিভাবে কি করতে হবে, একদম সহজ। আপনি জাস্ট ভিত্তিগুলো এক করবেন, ভিত্তিগুলোর মতো এটা করবেন। আপনি চাইলে এটা আলাদা করতে পারেন, এটা আলাদা করতে পারেন আপনি চাইলে, কিন্তু এখানে ভিত্তি যেটা আছে এটা ফিক্সড থাকবে, এখানে ভিত্তি পরিবর্তন করতে পারবেন না, কিন্তু ভিত্তির মতো অন্য সংখ্যাটা আপনাকে বানাইতে হবে। এই টাইপের গণিতগুলো কিন্তু একটু সমস্যা হয়, এজন্য এই টাইপের গণিতগুলো আপনি চাইলে এগুলো আলাদা করতে পারবেন। মনে করেন এরকম ভাবে সহজভাবে করতে পারবেন। এটা এক্স ধরে ফেলবেন, এক্স ধরে ফেলবেন, তার মানে এই 49-এর উপরে এক্স হবে, তারপরে 7 হবে, আর এখানে হবে 2x, এখানে হবে 7, আর এখানে হবে 1, তার মানে 7 বাদ এক্স এর মান আসবে কি হাফ, এটা আসবে হাফ, এটার মান হবে হাফ, আর এটার মান হবে হাফ। ঠিক আছে, কেমনে, এটার মান হবে 2, তার মানে আপনার উত্তর আসবে 3/2। এখন এটা কিভাবে আসলো একটু বিষয়টা আমি ভালো করে বুঝাই দিব। তার মানে 3/2, এখানে যদি উত্তর 2 আসে তাহলে তো এখানে 3/2 নাই। দেখি তো বিষয়টা আমি আবার সমাধান করি, উত্তরটা এখানে দেখা যাচ্ছে না, আমরা একটু ক্যালকুলেশন করি। দেখেন এই জায়গায় আপনি কি দিবেন বলেন তো, এই জায়গায় 49 বানানোর জন্য আপনাকে কি দেওয়া প্রয়োজন, এখানে আপনার কি দিতে হবে 49 বানানোর জন্য। এখানে যদি আপনি √49 দেন তাহলে সমস্যা নাই তো, কারণ এখানে 7 হবেই, আপনার উদ্দেশ্য এক করা। তাহলে এই জায়গায় আপনি দেখেন √7 দিলেন, আর এখানে দিলেন √7 দিয়ে একটা স্কোয়ার দিয়ে ফেললেন, কারণ আপনাকে তো সেম করতে হবে, আপনার টার্গেটটা হচ্ছে এই জায়গায় যে ভিত্তির সাথে সেম করতে হবে। তাহলে এই জায়গায় আপনি দেখেন এই যে রুটের মানটা এটা উঠাইতে হবে। এখন রুটের মানটা আপনি লিখবেন যে 49 লিখবেন, আর তারপরে 49-এর উপরে হাফ দিবেন, ঠিক আছে, 49-এর উপরে, আর এই পাশে টুটা সামনে নিয়ে আসবেন, টুটা সামনে নিয়ে আসবেন, √7 হবে, √7 হবে। ব্যাপারটা খেয়াল করেন, এখানে 2 কিন্তু আসবে না, এখানে আসবে হাফ, তাহলে এখানে আসবে হাফ, আর এখানে আসবে কি 2 আসবে। তাহলে 2 এবং হাফ যদি কাজ করেন তাহলে এখানে 2 দুগুণে 4, হ্যাঁ 4 পাচ্ছেন, ঠিক আছে, উত্তর ঠিক আছে। এখানে দেখেন 2 দুগুণে 4, আর এই পাশে হচ্ছে 1, মানে 5/2 আছে, অর্থাৎ 4 নঙের যে অপশনটা, এটা কি বোঝা গেল বলেন তো, এটা কি বোঝা গেল? না আপনারা বুঝছেন কিনা জাস্ট একটু কমেন্ট করবেন, আর কিচ্ছু না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এখন সূচকেরটাতে যাব। এই যে সূচকের ডবল রুট দিয়ে বোঝানো হয়েছে, আপনাদের যারা ফেড বেসে ছিলেন আর কি, সবসময় তো আর ফ্রি ক্লাসে সব কিছু হয় না। এই ডবল রুট, 3টা রুট, 4টা রুট, 5টা রুট থাকলে কি হবে, এগুলো কিন্তু আলোচনায় ছিল, দেখেন একদম সহজ। তাহলে এখানে ছিল 2x+1, আমি জাস্ট আপনাদের সঠিক উত্তরটা যেটা কারেক্ট করে আসছেন এটা কি আসলে ঠিক আছে কিনা, এই জন্য মূলত ক্লাসটা দেওয়া, কারণ এই গণিতগুলো অলরেডি আপনারা সমাধান পাইছেন বিভিন্ন জায়গা থেকে। এখানে এই প্রথম কাজ হচ্ছে আপনাকে এই বর্গমূল চিহ্নটা উঠাইতে হবে। আমি বলছিলাম যে বর্গমূলের মান হচ্ছে হাফ, ঘনমূলের মান হচ্ছে 1/√3, এগুলো মাথায় রাখতে হবে। তাহলে এটা হচ্ছে হাফ, তার মানে এখানে আমরা রুটটা উঠাই দিব, তাহলে হাফ লিখবো, হাফ লিখে এখানে আমরা লিখবো 2x+1, এটা আমি এই পাশে লিখলাম। এখন এই যে রুট, ভিতরের যে রুটটা আছে, ভিতরের রুটটার জন্য আমরা হাফ লিখবো, কিন্তু এই ঘনমূলের জন্য আমরা 1/3 লিখবো। তার মানে এখানে দুইটা সংখ্যা আসবে, একটা আসবে হাফ আর একটা আসবে 1/3। তারপরে আমরা এখানে x-1 লিখবো, ব্যাপারটা এই জায়গায়। এখন √3 আমরা বাদ দিয়ে ফেলবো, এবং এই যে হাফটা এটাও আমরা বাদ দিতে পারি, এটা আমরা পরে দিব। এখন আমরা প্রথমে 3 বাদ দিয়ে ফেলবো, তারপরে হাফ রাখবো, 2x+1 দিব, তারপরে হচ্ছে হাফ ইন্টু, তারপরে 1/3 x-1। এখন আমরা এই যে হাফটা, এই হাফটা আমরা বাদ দিয়ে ফেলবো উভয় পক্ষ থেকে, তাহলে এখানে যেটা থাকবে 2x+1 থাকবে, আর এখানে যেটা থাকবে x-1/3। এখন ক্রস গুণ করব, আমরা ক্রস যদি গুণ করি তাহলে 3 দুগুণে 6 হবে, 3 একে 3 হবে, x-1 হবে, এই পাশে যদি আসে তাহলে x মাইনাস হবে, আর এটা যদি ওই পাশে চলে যায় -3 হবে। ব্যাপারটা এরকম হবে, অর্থাৎ এখানে থাকবে -5x, আর এখানে থাকবে -4, বা তার মানে মাইনাসটা বাদ দেওয়ার পরে 4/5 পাবেন, এটা 4/5 পাবেন, 4/5 আছে দেখেন। ও সরি, এটা মাইনাস হবে না, এই মাইনাসটা প্লাস থাকবে এখানে, তাহলে -4/5 হবে, -4/5। তার মানে -4/5, এই যে 2 নং যে অপশনটা, সেটা তার সঠিক উত্তর। এটা এটা কি বোঝা গেল? ফাগুন সাপ কোনটা বলছেন, ফাগুন বলেন দ্রুত। এটা সহজ বিষয় ছিল,
এই রুটের মান হচ্ছে হাফ, এই যে হাফ দিলাম আমি, এখানে যে ঘাত আছে সেটা দিলাম। আমরা জানি যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এই জন্য গুণ আকারে লিখতে হবে। এখানে যে রুটটা আছে এটার জন্য আমি হাফ দিলাম, আর এখানে যে ঘনমূলটা আছে সেটার জন্য আমি 1/√দিলাম, আর এখানে যে পাওয়ারটা আছে সেটা আমি লিখলাম। এখন উভয় পক্ষ থেকে আমি ভিত্তিটা 3 বাদ দিয়ে ফেললাম, তারপরে উভয় পক্ষ থেকে আবার হাফ বাদ দিয়ে ফেললাম। এখানে রইল 2x + 1, আর এখানে রইল x - 1/3। এখন ক্রস গুণ করে ফেললাম, ক্রস গুণ করে এখানে x এর মান নিয়ে আসলাম। 3 কই গেল? 3 তো গেল। ভিত্তি যদি সেম হয় তাহলে বাদ যায়, একটা সূত্র আছে, ভিত্তি যদি সেম হয় তাহলে বাদ যায়। এই যে ভিত্তি আর এই ভিত্তি সমান, তাহলে এটা বাদ যাবে, পাওয়ারে পাওয়ারে সমান হয়ে যাবে। এই জন্য এই যে 3 আর এই যে 3 এটা বাদ যাবে। ব্যাপারটা এই জায়গায় পরে প্রশ্নে যাবো আমি। এই যে প্রশ্ন, সহজ প্রশ্ন, লসাগু গসাগু, এটা তা সবসময় থাকে, আপনারা যারা নিবন্ধন দেন বা জানেন লসাগু গসাগু থাকে। এটার উত্তর কি হবে জাস্ট আমি দেখাবো একটু। এখানে আছে 4, 4 কে লিখতে হবে 2 × 2, তারপরে a + b, তারপরে এটা হচ্ছে প্রথম রাশি, তারপরে 10 কে লিখতে হবে 2 × 5, তারপরে লিখতে হবে a - b। এগুলো মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হয় সংখ্যা থাকলে লসাগু গসাগুর সময়। এখানে আছে কি 12 আছে, তার মানে আপনাকে 2 × 2 × 3 লিখতে হবে, ঠিক আছে। তারপরে a + b × a - b লিখতে হবে আপনাকে। এখন প্রশ্ন আছে এই জায়গায় গসাগু নির্ণয় করতে হবে। গসাগুর জন্য আমাদের কমন যেটা যাবে সেটা আমরা নির্ণয় করবো। এখানে 2 আছে দুইটা, এখানে একটা, এখানে দুইটা, যেটা কম সেটা নিতে হবে। তারপরে a + b আছে, এখানে নাই, এখানে আছে, এখানে নাই আবার। তার মানে এখানে শুধুমাত্র 2 ছাড়া কিছুই নেই। তার মানে 4 নং যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। আশা করি ক্লিয়ার। থ্যাংক ইউ। পরে যাব। জান্নাতুল মিম, বুঝি নাই বিষয়টা, বুঝি নাই, আমি পরে যাব। দেখেন এই যে গণিত, দুইটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের দ্বিগুণ, সংখ্যা দুইটির অনুপাত কত? এইগুলো সেম বিগত সালের বিভিন্ন পরীক্ষায় আসছে এগুলো। তাহলে দুইটি সংখ্যার যোগফল আর দুইটি সংখ্যার বিয়োগফল, এই বিয়োগফলটার যে দ্বিগুণ, এই দুইটা সংখ্যার যোগফল, এই হচ্ছে ব্যাপার। এইটা শুধু আপনি বুঝেন, দুইটা সংখ্যা যদি 100 হয় তাহলে দুইটা সংখ্যার যোগফলটা হবে বিয়োগফলের 2 গুণ, মানে বিয়োগফলটাকে 2 দ্বারা গুণ করলে যোগফলের সমান হবে। সহজ কথা। এখন এখান থেকে x আর y এর অনুপাত আনলেই হবে। আমরা এখান থেকে x আর y এর অনুপাত নিয়ে আসবো কিভাবে দেখেন। এখানে আমরা প্রথমে 2 দ্বারা গুণ করে ফেলবো, 2 দ্বারা গুণ করব, তারপরে এই x গুলো এক পাশে নিয়ে আসবো, y গুলো এক পাশে নিয়ে যাব, ঠিক আছে। তার মানে আমি যদি x গুলো এক পাশে নিয়ে আসি তাহলে কি হবে দেখি। তাহলে এখানে হবে -x আর এখানে হবে -3y, মাইনাসটা আমি বাদ দিব, x = 3y। এখন x = 3y এইটাকে যদি আমরা অনুপাতে লিখি তাহলে x/y লিখব, লিখে আমি এখানে 1 দিয়ে ফেলবো, এখানে 3 দিয়ে ফেলবো। এখন কেন দিব? কারণ এখন যদি আমি আর গুণ করি, দেখেন এটাই কিন্তু হবে, x এর সাথে 1 গুণ করলে হবে x, y এর সাথে 3 গুণ করলে হবে কি 3 হবে। তার মানে আমার অনুপাত হচ্ছে 1 2:3, 3:1। তার মানে এই যে 2 নং যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। আরে ভাই তাড়াতাড়ি করলে তো হবে না, তাড়াতাড়ি করলে কি আপনি বুঝবেন? এখানে তো অনেকে আসছে ক্লাস বোঝার জন্য, আপনার পরীক্ষা, আপনার মতো তো আরো অনেকের পরীক্ষা আছে। তাড়াতাড়ি করলে তো আপনি সব বুঝতে পারবেন না। আপনাকে বুঝে গেলে লাভ লাভ হবে, হয়তো সেম গুলো আসলে আপনার উপকার হবে। আর পরীক্ষা হবে বিকাল 3:30টায়, অবশ্যই কেন্দ্রের আশেপাশে থাকেন। আচ্ছা যাই হোক, আমি চেষ্টা করতেছি তাড়াতাড়ি করার জন্য, এই আর কি ব্যাপারটা, না বুঝে এত তাড়াতাড়ি করা যাবে না। দুইটি সংখ্যা, এটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, পরিধি কত? আমরা জানি যে পরিধি মানে কি 2πr, ঠিক আছে, 2π রাখবো, ব্যাসার্ধ 17 বসায় দিব, তার মানে 17 দোকানে কত, 17 দোকানে 7 দোকানে 14, 2 একে 2 আর 1 3, 17 দোকানে 34, 34 পাই। তার মানে যে 2 নম্বর অপশনটা সঠিক উত্তর, একদম সহজ ছিল, এটা আমি বাদ দিলাম। এরপরে যান 40-এ যাব। 40 দেখেন, 40টা কি দেওয়া আছে, p + q দেওয়া আছে √3, আর দেওয়া আছে p - q, p - q হচ্ছে √2। আপনাকে p q এর মান নির্ণয় করতে বলছে তারা। p q মানে হচ্ছে আপনি চাইলে এটাকে সূত্রে অ্যাপ্লাই করতে পারেন, মানে আপনি এই সূত্র যদি অ্যাপ্লাই করেন তাহলে ab সূত্র অ্যাপ্লাই করলে হয়, 4ab-টা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে সহজ হয়। সহজটা কেমনে হয় দেখেন, আমরা 4ab-টা যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এটাকে আমরা এইভাবে লিখতে পারি। 4ab-এর অনুসিদ্ধান্ত জানা আছে কিনা? প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস। এখন আপনি মান বসায় দেন, আর কিচ্ছু না, মান বসাইলে হয়ে যাবে। তাহলে এখানে আপনি 3 পাচ্ছেন, এখানে পাচ্ছেন কি 2 পাচ্ছেন, তার মানে এখানে 1। কিন্তু এই 4 তো আমরা নিয়ে আসছিলাম জাস্ট ফর্মুলার জন্য, এখন এই 4-কে
বিদায় দিতে হবে, তার মানে 1/4 পাবো। পি কিউ এর মান 1/4, 1 নং যে অপশনটা সেটা। বই কোনো জায়গায় পাওয়া যাবে না, এটা শুধুমাত্র ফেড ব্যাচের শিক্ষার্থীদের জন্য। এটা যারা ফেড ব্যাচে আসে তাদেরকে এটা দিয়ে কোর্সগুলো এইভাবে করানো হবে, স্ক্রিনে দেখায় করানো হবে। ব্যাপারটা এই জায়গায় আমরা পরে 41-এ চলে যাব। 35 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তকার ক্ষেত্রের এক্স দৈর্ঘ্য হচ্ছে এক্স আর প্রস্থ হচ্ছে x-2। তাহলে আপনাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এক্স এর মান। কখনোই ঋণাত্মক এক্স এর মান হবে না। প্রথমে এটা আপনি দুইটা অপশন বাদ দিয়ে ফেলবেন, কারণ দৈর্ঘ্য প্রস্থ ঋণাত্মক হয় না। তাহলে এই দুইটা থেকে একটা হবে। তাহলে এই দুইটা থেকে কোনটা হবে? 7 হবে, হয়তো 5 হবে। কেন? কারণ 5 7 কত? 35। 5 7 35। আপনার গণিত তো করার দরকার নাই, এটা ট্রিক্সে উত্তর নির্ণয় করা যাবে। তার মানে এক্স এর মান, এক্স মানে কি? এটা দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, আপনি সহজেই বুঝতে পারবেন। তাহলে আমাদের উত্তর হচ্ছে 7। ওকে, আমি গণিতটা বিশ্লেষণ করলাম না, আমি জাস্ট বুঝাই দিলাম যে এটা উত্তর কেন 7 হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এই যে পানির মতো গণিত 42 পূরক সম্পূরক যে কোনো পরীক্ষাতে থাকে, আমরা পড়াইছি যে একটি কোণের 4 গুণ হচ্ছে এটা। তাহলে আপনাকে প্রথমে এটা 4 দিয়ে ভাগ করতে পারবে। 4 গুণ আকারে দেওয়া আছে, তার মানে 1 গুণ বের করতে হবে, মানে 4 দ্বারা আগে ভাগ করবেন। 4 দ্বারা যদি ভাগ করেন তাহলে আপনি 45 পাবেন। প্রশ্নটা হচ্ছে এই জায়গায় 4 5 20, 4 4 16 17 18, ওকে 45 পাবেন। তাহলে 45 যে কোণটা আছে এই কোণটারই তারা সম্পূরক কোণ চাইছে। তাহলে আমরা সম্পূরক বের করার জন্য আমরা জানি 180 থেকে সবসময় কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে আমরা 180 থেকে যদি বিয়োগ করি তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 135। তার মানে এখানে ঠিকঠাক আছে সব। একটি কোণের 4 গুণ এত হলে তার সম্পূরক কোণ কত? তাহলে এটা 4 গুণটা কি ঠিক ছিল? দেখেন তো 4 4 কত হবে? 16। বেশি তো 4 4 16 হবে, ঠিকই তো আছে সব। 4 গুণ যদি এটা হয় তাহলে আমরা এটা যদি বিয়োগ করি তাহলে আমরা 5 পাবো, এখানে হবে 5, 3 হবে ওটা। তার মানে এখানে উত্তর ছিল না, এখানে কোনো উত্তর নাই, 42-এর কোনো উত্তর নাই। দেখেন ফেড ব্যাচের বই সহ কোর্স ফি কত? এই আগামীকালকে থেকে 9:30 থেকে ক্লাস হবে, ডেমো ক্লাস কয়েকটা করবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। ভর্তি হওয়ার আগে সিদ্ধান্ত নেওয়া ভালো। এখানে উত্তর ছিল না 42। আচ্ছা, দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর্গত ছোট সংখ্যা কত? সেম গণিত আসছে পরীক্ষায়, এটা গতকালকে রাত্রে ক্লাসে করানো হয়েছে। দেখেন এটা ছোট সংখ্যা করানোর জন্য, ছোট সংখ্যাটা নির্ণয় করার জন্য আপনাকে 1 বিয়োগ করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। তার মানে একটানে 118 পাবেন, 2 দ্বারা ভাগ করলে আপনি এখানে 5 9 এটা পাবেন। তার মানে উত্তর হচ্ছে 2 নং এর অপশনটা। ওকে, ফাইনালি শেষ। আমরা এখন চলে যাব, এই যে এইটা দেখেন, এটা তো সেম গতকালকে করানো হয়েছে। তাছাড়া ফেড ব্যাচে গতকালকে রাত্রে রায় ব্যাচ ছিলেন যারা, যে 1/3 থাকলে কি হয়? 1/3 মানে কি? 1/3। যা বলবে তাকে বিপরীত করতে হবে, করে আপনি স্কোয়ার করে দিবেন, কত গুণ সেটা চলে আসবে, অর্থাৎ 9 গুণ। তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে 3 নং এর অপশন। এই যে গণিতটা সূচকের, এটাও কিন্তু সেম ছিল। আমি বারবার বলছি ফেড ব্যাচে যারা ছিলেন বা যারা ফ্রি ক্লাস করেন, যে ডান দিকে যখন শূন্য থাকবে মানে 1 থাকবে, এই ধরনের গণিতের ক্ষেত্রে যে ডান দিকে যখন 1 থাকবে তখন আপনাকে এই পাশের ভিত্তি যা আছে এই পাশে তা লিখতে হবে, এটা কিন্তু বলা ছিল। এবং এটার উপরে জিরো দিতে হবে, কারণ যে কোনো সংখ্যা রাশির উপরে জিরো দিলে মানে কি 1 হবে। ভিত্তি যা থাকবে 1 থাকলে এই পাশে ডান দিকে এইটাই লিখতে হবে। এখন আপনি ভিত্তিটা বাদ দিয়ে ফেলবেন, যদি ভিত্তি বাদ দেন পি সমান 0 পাবেন। তার মানে 1 নং এর অপশনটা হবে তার সঠিক উত্তর। কোর্স ফিটা এখনো নির্ধারণ করা হয় না, আই এম সরি, আমি কালকে বিষয়টা বিস্তারিত জানাবো, এখন এই মুহূর্তে আমি বলতে পারছি না। তাহলে এই গণিতটা দেখেন, এই যে গণিতটা আমি যেটা করাইছিলাম আপনাদের গতকালকে রাত্রেও যেটা করাইছি সেটা কিন্তু 4 মিটার ছিল, এখানে 5 মিটার দিয়ে আসছে, আর একটা 3 মিটার ছিল। সেম গণিতটা কিন্তু এটা, সেম গণিতটা এটা। তাহলে এখানে আমি যেটা করাইছিলাম যে একটা কুটি যতটুকু লম্বা ছিল ঠিক তার 5 মিটার উপরে এখানে ভাঙছে। আমি যেটা পড়াইছি গত রাত্রে সেটা ছিল 3 মিটার। তাহলে এখানে 5 মিটার উপরে ভাঙছে, ভাঙার পরে এই যে অন্য প্রান্তটা, এই অন্য প্রান্তটা ভূমির সাথে এইভাবে মাটি স্পর্শ করে আছে, মাটি স্পর্শ করে আছে এবং গোড়া থেকে 5 মিটার দূরে গেছে। ভালো করে খেয়াল করেন। এখন আপনাকে বলছে যে সম্পূর্ণ যে কুটিটা, এই সম্পূর্ণ কুটিটার উচ্চতা নির্ণয় করা যায়, একদম সহজ। দেখেন এইটা আর এইটা সমান, তার মানে কি? আপনি যদি এখানে একটা কল্পনা করেন, এত কষ্ট করার তো দরকার নাই, এখানে কিন্তু একটা বর্গ চলে আসে, কারণ এই দুইটা বাহু পরস্পর কি সমান। তার মানে এইটা যেটা, এটা কিন্তু তার কর্ণ, তার মানে এটার মান হবে 5√2। তার মানে এই অংশটা আর এই অংশটা কিন্তু সমান, এজন্য এইটাও 5√2 হবে।
তার মানে এই দুইটা মিলে হবে 5√2 প্লাস 5। তার মানে এখান থেকে আপনি 5 কমন নেবেন, √2 প্লাস 1। তাহলে এখানে আমরা অপশন দেখি কোনটা, এই যে 3 নং যে অপশনটা দেখেন, এটা এভাবে লিখছে আর কি, যে 1টা পরে লিখছে, √2টা আগে, √2টা পরে লিখছে, 1টা আগে লিখছে। আশা করি এই গণিতটা ক্লিয়ার। ওকে, হ্যাঁ, যারা কনফার্ম করতে পারেন যে উত্তরটা ভুল হতে পারে তারা এটা অপশনটা খালি রাখবেন। ওকে, পরে যাব। একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ 6 একক। আগে গণিত গুলো এরকম থাকতো আর কি, যে বর্গক্ষেত্রের বাহু দেওয়া থাকতো, পরিসীমা দেওয়া থাকতো, আপনাকে কর্ণ নির্ণয় করতে বলতে হতো। এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখেন যে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এক বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ দেওয়া আছে, মানে 2a দেওয়া আছে, 2a দেওয়া 6, তার মানে এ সমান কত, 3। এখন বর্গের যে কর্ণ, কর্ণ মানে কি, a√2। কয়েকটা গণিত বোঝানো হয়েছে এই টাইপের, বিভিন্ন টাইপের, এই টাইপের। তাহলে এখানে আপনি মান বসায় দেন, তাহলে আপনি কর্ণ পাইছেন। এখন কর্ণের উপরে বর্গ আঁকবেন। তাহলে কর্ণের উপরে বর্গ আঁকা মানে কি, আপনাকে কর্ণের মানটার উপরে স্কোয়ার করে দিতে হবে। আমরা জানি যে বর্গ আঁকা মানে কি, বর্গের ক্ষেত্রফল মানে কি, আমরা যে বাহুটা জানবো সেটার উপরে স্কোয়ার করে দিব। এটা চিত্র অঙ্কন করার দরকার নাই। আপনি 9 পাবেন, 2 পাবেন, অর্থাৎ 18 পাবেন। ওকে, আর আপনি যদি চিত্র অঙ্কন করতে চান ব্যাপারটা এরকম হবে। এটা হচ্ছে বর্গের কর্ণ। আপনি বর্গের বাহু জানেন 3, ঠিক আছে, তার মানে কর্ণ হচ্ছে 3√2। এখন এই কর্ণের উপরে একটা বর্গ মানে কি, এইটা। তাহলে এইটা বর্গ যেটা, এটার বাহু হচ্ছে 3√2, তার মানে 3√2 কে স্কোয়ার করলে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে 18। আশা করি ক্লিয়ার, সব ঠিকঠাক আছে। তার মানে ও, কর্ণের দৈর্ঘ্যের দ্বিগুণ, এটা ক্ষেত্রফল বলে নাই, সরি আমি প্রশ্নটা দেখি নাই। আমরা কর্ণ তো পাইলাম, কর্ণের দৈর্ঘ্যের দ্বিগুণ বলছে তারা, সরি। এখানে দেখেন এক কর্ণের দৈর্ঘ্যের দ্বিগুণ, তাহলে কর্ণ হচ্ছে এইটা, তাই না? এর দৈর্ঘ্যের দ্বিগুণ মানে কি, এরকম দুইটা একসাথে যোগ করতে পারেন, অথবা এটাকে 2 দ্বারা গুণ করে ফেলতে পারেন। তাহলে আপনি 6√2 পাবেন, 6√2। তার মানে 3 নং এর অপশনটা সঠিক উত্তর। বলেন, বুঝছেন কিনা? বোঝা গেল? আমরা কি ক্লাসটা শেয়ার করলাম? এই প্রশ্নটাও সেম বোঝানো ছিল গতকালকে রাত্রেও ক্লাসে, যে কোন ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ এর সমষ্টি কত। দুনিয়ার যত বহুভুজ আছে সব বহুভুজের বহিস্থ কোণগুলো সমষ্টি 360 ডিগ্রি হবে অল টাইম। তার মানে এটা হচ্ছে 360 ডিগ্রি। আশা করি বুঝতে পারছেন। এই ছিল গণিত। আর পরে আরো গণিত আছে কয়েকটা, দেখেন আরো 2টা গণিত আছে, তারপরে শেষ হয়ে যাবে। এই যে দেখেন, এই যে গণিতটা, এটা সুপার শর্টকাট, এরকম সেম গণিত বোঝানো হয়েছে। এখন প্রশ্ন হলো, যারা ফেড ব্যাচে ভর্তি হয় তারা আসলে বলতে পারে না কখন কি ক্লাস হয়, কিভাবে কি করা হয়। আবার যারা ফ্রি ক্লাস করে তারাও বলতে পারে না। তারপরে সবকিছু 1 মাস পরে নতুন মনে হয়। এই যে দুইটা সময় যদি দেওয়া থাকে এবং মুনাফার যদি একসাথে দেওয়া থাকে, এটার জন্য মুনাফার হার নির্ণয়ের সুপার শর্টকাট, যেটা একদম সুপার শর্টকাট, উপরে মোট মুনাফা গুণ 100, নিচে আসল প্রথম আসল গুণ প্রথম সময়, প্রথম আসল গুণ প্রথম সময়, আর দ্বিতীয় আসল গুণ দ্বিতীয় সময়। দেখেন এই যে এটা, এখন এটা যদি আপনি ক্যালকুলেশন করেন যেটা পাবেন আর কি, এখানে পাবেন 600, এখানে 2500, 3100 পাবেন। হ্যাঁ, আর উপরে 155 গুণ 100, এই দুইটা শূন্য বাদ দিবেন। এখন এটাতে ভাগ করলে 5 হবে, তার মানে উত্তর হচ্ছে 5%। উত্তর 5%। এরকম বড় বড় গণিতগুলো কিন্তু শর্টকাটগুলো জানা থাকলে বেসিকের পরে আপনি উত্তর নির্ণয় করতে পারবেন খুব সহজে। 50 যেটা ছিল মান নির্ণয়, 50 যেটা মান নির্ণয়, এটা সেম করানো হয়েছিল, তবে এখানে ছিল 4, আর কিছু না। ডিফারেন্সটা ছিল এটা, এখানে 4 3 যাই থাকবে, আপনার যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে আপনি গণিত পারবেন, এছাড়া সম্ভব না। তাহলে এখানে যে 4 দেওয়া আছে, এই যে আমরা স্কোয়ারটা ব্যবহার করব। কেন ব্যবহার করব, এটা কিন্তু আলোচনায় ছিল। এটা কেন ব্যবহার করতে হবে, কারণ এটা যেটার মান নির্ণয় করবেন আপনি, এটার মধ্যে কিন্তু 100 আসবে। এই 100 কিন্তু দেওয়া নাই, ঠিক আছে। এই জন্য আপনাকে আগে কি করতে হবে, এখান থেকে 100টা নির্ণয় করতে হবে। শুধু দেওয়া x+y, 100 দেওয়া নাই। তার মানে এখানে আপনি x+y হোল স্কোয়ার লিখবেন, মাইনাসের 2ab দিবেন, তারপরে 5। এখন আপনি মান বসান, এটার মান কত 3, আপনি 3 দিয়ে ফেললেন, 2xy সমান 5। এখন 9 যদি পক্ষ চেঞ্জ করেন তাহলে এখানে 5 9 মাইনাস হবে, তার মানে 2xy যেটা পাচ্ছেন আপনি 4 পাচ্ছেন, তার মানে xy যেটা পাচ্ছেন সেটা হচ্ছে 2। আপনি xy এর মান 2 পাইলেন, তার মানে এখানে আপনি এখন মান বসাবেন 3 কিউব, তারপরে 3 ইন্টু 2 পাইলেন 3, তার মানে এখানে হচ্ছে 27। এখানে 9 দুগুণে কত 18, তার মানে আপনি 9 পাচ্ছেন এই প্রশ্নের উত্তর। অর্থাৎ 2 নং যে অপশনটা সেটা হবে তার
সঠিক উত্তর। আশা করি ক্লিয়ার। বলেন, এখন আমরা চলে যাব স্কুল পর্যায়ের গণিতে। আমি সময় নিয়ে আসছি, সমস্যা নাই। আপনারা যারা কলেজ পর্যায়ে পরীক্ষা দিবেন এর অনেকক্ষণ আগে ইনশাল্লাহ শেষ করবো, আশেপাশে যারা আছেন। এখন এই প্রশ্ন বুঝলেন কিনা বলেন, আমি যেটা বুঝাইলাম এটা ক্লিয়ার কিনা বলেন তো। স্কুল, স্কুল চলে আসছে দেখেন, স্কুলের প্রশ্ন দেখেন। আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিই, দেখেন স্কুলের বিষয়টা হইলো যে এখানে দেওয়া আছে প্রথমে তিনজন ব্যক্তির গড়, যে লাবিব, রামিম আর জিদান। আমি ধরে নিলাম XYZ তিনজন, তাহলে তিনজনের যে বয়সের গড় সেটা কিন্তু মূলত এইটা হবে, তিনজনের বয়সের গড়। তারপরে তিনজন দেওয়া আছে যে লাবিব, রামিম আর হলো সাপিন। তাহলে সাপিনের বয়সটা কিন্তু আছে দেখেন, তাহলে একজন যদি X হয় আরেকজন Y হবে, আর সাপিনের বয়স আছে। তার মানে এখানে তো XY বলতে রামিম এবং লাবিব, আর এখানে লামিম রাবিব দুইজনই কিন্তু দুই জায়গায় থাকবে, শুধু একজনের ডিফারেন্স। এখানে এই জেড হচ্ছে জিদান, আর এখানে যে 20 দিলাম এই 20 হচ্ছে সাপিন। তার মানে এই যে দুইজনের দুইটা দল আছে, এই দুইটা দলের মধ্যে দুইজন ব্যক্তি কিন্তু দুই দলে আছে। এখানে শুধু জিদান এবং সাপিন, এরা দুইজনই কিন্তু আলাদা। তাহলে এইটার গড় এবং এইটার গড় ব্যবধান হচ্ছে 5। ব্যাপারটা ছিল এরকম, আর কিছু না। এখন আপনি লসাগু করেন, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এখানে এক্স মাইনাস হয়ে যাবে, এই মাইনাসের কারণে এগুলো মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, -20 হবে। তাহলে এক্স 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 ওয়াই এগুলো বাদ যাবে, ঠিক আছে। আর গুণ করেন, তার মানে উপরে থাকবে জেড -20, আর এখানে হবে 3 5 কত, 15। এখন আপনি যদি জেড এর মান নির্ণয় করতে চান তাহলে 20 গিয়া 15 সাথে কি হবে, যোগ হবে। এই 20 গিয়া 15 সাথে যোগ হওয়া মানে কি 35 হওয়া, আর 35 হচ্ছে জিদানের বয়স, কারণ আমি ধরে নিয়েছিলাম যে জেড হচ্ছে জিদান, আর এটা হচ্ছে যে সাপিনের বয়স তো দেওয়া আছে, ঠিক আছে, ব্যাপারটা এরকম, ঠিক আছে, আসেননি, ঠিক আছে। তারপরে দেখেন দুইটি দলের সদস্য সংখ্যার লসাগু হচ্ছে 90, গসাগু হচ্ছে 15, উভয় দলের সদস্য মোট কতজন। এই গণিতটা মূলত আসছে একটা সূত্রের উপরে ভিত্তি করে, যে সূত্রটা দুইটি সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য। যে সূত্রটা ছিল এরকম, যে আমরা জানি যে একটি সংখ্যা গুণ অপর সংখ্যা, মনে আছে কিনা, একটি সংখ্যা গুণ অপর সংখ্যা লসাগু গুণ গসাগু, এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটার উপরে ভিত্তি করে কিন্তু এই গণিতটা আসছে। এখন আপনি জানেন যে লসাগু 90, গসাগু হচ্ছে কত, 15। এখন প্রশ্ন হলো যে এখানে একটি সংখ্যা আর অপর সংখ্যা আপনি এখান থেকে কিভাবে নির্ণয় করবেন, ঠিক আছে। এটার একটা ট্রিক্স আছে, ট্রিক্সটা হচ্ছে 30 গুণ 2 দিয়ে ফেলবেন, 3 দিয়ে ফেলবেন, 30 আর 3 গুণ করলে কত হবে, 90 হবে, 90 এটা এভাবে লিখে ফেলবেন। এখন আপনি এই 15 আর 3 গুণ করেন, 45 হবে, আর এখানে হবে 30। তার মানে 30 এবং 45 যে সংখ্যা দুইটা, এই দুইটা সংখ্যা যদি আপনি গুণ করেন তাহলে কিন্তু আপনি এই 90 আর 15 গুণের সমানই পাবেন, কারণ এগুলো তো এখান থেকে আসছে। আবার এই দুইটা সংখ্যার যদি গসাগু বের করেন 15 পাবেন, আবার এই দুইটা সংখ্যা যদি আপনি লসাগু বের করেন 90 পাবেন। তার মানে এই দুইটা সংখ্যাই হচ্ছে সেই দুইটা সংখ্যা যাদের লসাগু 90, গসাগু 15। তার মানে এই দুইটা সংখ্যা যদি আপনি যোগ করেন তাহলেই মোট যে কতজন সেটা চলে আসবে। এটা কিন্তু এই মূলত এই সূত্রটার উপরে ভিত্তি করে কিন্তু গণিতটা দেওয়া ছিল, বোঝা গেল। আর যে আপনারা যদি মানে পরীক্ষা যেহেতু বিকালে, সেই ক্ষেত্রে আমি কি প্রশ্নটার সমাধান পরে দিব না এখন চলমান রাখবো, বলেন বলেন বলেন। 78, এই যে কাজের গণিতটা সুপার শর্টকাটে করতে পারবেন, যে দুইজন ব্যক্তি আলাদা আলাদা দিনে কাজ করে, একসাথে কাজ করতে গেলে তাদের কত দিন লাগে। দেখেন যে কাফি এবং কলিল 10 দিনে করে, এই দুইটা উপরে গুণ আর নিচে যুগ, আর কোনো কাজ নাই, নিচে যুগ, উপরে গুণ নিচে যুগ, তার মানে 5 5 25, 3 5 15, 5 2 10, 6 দিন। তার মানে 3 নং যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। ওকে, শেয়ার করতে হবে, চলমান তো উপস্থিতি না থাকলে ভালো, পাস হবে না তো। তাহলে পরেরটা দেখেন, এই যে পরের গণিতটা আপনাদের সেম করানো ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা যদি লাঠির জায়গায় কুটি চলে আসে তখনই আপনারা সব নতুন নতুন মনে করেন, নতুন মনে করলে তো হবে না। এখানে লাঠির দৈর্ঘ্য 40% সাথে 45 যোগ করছে, আর ওখানে গণিতটা ছিল কোন সংখ্যা 40% সাথে 45 যোগ করলে সংখ্যাটি ওইটাই হবে, তাহলে সংখ্যাটা কত। এখানে জাস্ট
কোনো সংখ্যা না দিয়ে তারা লাঠি দিছে, শতকরার গণিতটা এটা সেম। তাহলে এখানে আমি যদি ধরে নেই যে লাঠির দৈর্ঘ্য এক্স, তাহলে এক্সের 40%, এক্সের 40%-এর সাথে 45 যোগ করলে এই এক্সই হবে, এটা বুঝাইছে তারা। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি দ্রুত গতিতে, আমি চাচ্ছি একটু দ্রুত গতিতে ক্যালকুলেশন করার জন্য। এখানে 40/100 আর এই পাশে এক্স চলে আসবে, এই পাশে 45 চলে যাবে। তার মানে এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে 2 পাবো, এখানে পাবো 5। তার মানে এখানে আমরা লসাগু করে ফেললাম, তাহলে লসাগু করলে 2x পাবো, এখানে পাবো 5x, আর এখানে পাবো -45। আমি সরাসরি কাজটা করে ফেলছি, -3x আর এখানে 5 হবে, আর এখানে 45। ঠিক আছে, আমরা এখন ক্রস গুণ করে নিব, আর আমি এই 3 দ্বারা এটাকে ভাগ করে ফেলতে পারি। তাহলে এখানে 3 × 45 হবে তার উত্তর। অর্থাৎ শতকরা দেখবেন এই গণিতটা সেম আছে, জাস্ট লাঠি কথাটা বাদ দিবেন, কোনো সংখ্যা ধরবেন, দেখবেন শতকরার সেম গণিতটা যেটা করানো ছিল। ওকে, তারপরে যাব এই যে এই ধরনের গণিত বারবার বলা ছিল, শতকরা, সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা তো থাকেই সবসময়। এটা একটা সরল মুনাফার গণিত, একদম সহজ। যেমন বার্ষিক মুনাফার হার কত? হার হচ্ছে 12 এত, মানে হচ্ছে এটা আপনি সরাসরি এভাবে লিখে ফেলেন। ঠিক আছে, আপনি 100 লেখেন, নিচে 2 লেখেন, আপনি কাটাকাটি করে এখানে একটু ছোট করে ফেলেন আগে। এখন এই যে 25 দ্বারা কাটলে কিন্তু আপনি 4 পাবেন। ঠিক আছে, আপনি 8/1 পাবেন, 8/1 পাবেন আর এর মান। তাহলে এখানে সময় কত টাকার, মানে আসল তারা নির্ণয় করতে বলছে। তাহলে আসল মানে কি? আসল মানে হচ্ছে I/NR, আমরা এটাই শিখছি, আসল সমান PNR থেকে এটা আসে। তাহলে আয়ের মান কত? আয়ের মান হচ্ছে 100 টাকা। তাহলে এখানে আর এর মান কত? আর এর মান কিন্তু 8/1 টাকা। আর এখানে এন কত? এন হচ্ছে 4 টাকা। তার মানে এটা কাটাকাটি করলে 2। তার মানে উপরে কিন্তু 100 থাকবে আর নিচে 2/1 থাকবে। এখন এটাকে যদি উল্টান তাহলে 2 বিপরীত হয়ে এটা হয়ে যাবে, 200 হয়ে যাবে। ওকে, বোঝা গেল? দেখেন এই যে গণিতটা, যারা গতকালকে লাইভে ছিলেন আমার রাত্রে, এবং যারা ফেড বেঁচে আছেন, তারা প্রশ্নগুলো বিশ্লেষণ করবেন, আমার ক্লাসগুলো দেখবেন। এই গণিতটাও গতকালকে রাত্রেও করানো হয়েছে সেম, আর এইগুলো তো অনেক আগে থেকে করানো হচ্ছে বারবার। আর অনুপাতে এই যে জার দুধের গণিত করানো হয়েছে আপনাদের সেম। তাহলে 5 টাকায় 8টি কলা, 5 টাকায় 6টি, যদি সেম টাকা থাকে, আপনাদের বলছিলাম যে টির পরিমাণ যেটা দেওয়া থাকবে, এখানে 8টা, এখানে আছে 6টা, এই দুইটা বিয়োগ করবেন লবে, তারপরে ছোটটা লিখে আপনি 100% দ্বারা গুণ করে ফেলবেন, তাহলে আপনার উত্তর চলে আসবে। এটা কিন্তু বলা ছিল আপনাদের। তাহলে এখানে আমরা 2 পাচ্ছি আর এখানে পাচ্ছি এইটা। এখন আমরা যদি এটাকে কাটাকাটি করি 3 পাবো, আর 3 দ্বারা 100-কে সরাসরি ভাগ করা যাবে না, এটা সমস্ত আকারে আসবে, 33 সমস্ত 3/1। এটা হবে এই প্রশ্নের উত্তর, 4 নং অপশনটা। আশা করি ক্লিয়ার। তারপরে যাব এই যে অনুপাতের অঙ্কটা দেখেন যে 82, একটি জারে দুধ এবং পানির অনুপাত আছে, দুধ এবং পানির অনুপাত আছে, দাদের জোর এবং পানি অপেক্ষা 8 লিটার বেশি। একদম সহজ, 5x, আপনি যদি 5:1, একটাকে 5x ধরেন আর একটা হবে x, তাহলে এই দুইটার পার্থক্য হচ্ছে 8 লিটারের সমান। এই দুইটার পার্থক্য 8 লিটারের সমান, কারণ এখানে কিন্তু দুধের পরিমাণটা পানি অপেক্ষা 8 লিটার বেশি, এই জন্য আমরা দুধ থেকে পানিটা বাদ দিলাম, 8 লিটারের সমান লিখলাম। এখানে 4x সমান হবে 8, আর x সমান হবে 2 লিটার। এই 2 লিটারটা চাইছে কিনা? চাইছে। তবে পানির পরিমাণ কত? হ্যাঁ, এই যে আমরা পানি সরাসরি পাইলাম, এটা ছিল পানি, এটা ছিল পানি, এটা ছিল দুধ। ঠিক আছে, আমরা পানি পাইলাম 2 লিটার, তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে 1 নম্বর অপশনটা। ওকে, তারপরে এই যে গণিতটা, আমি এটার উপরে রিলস ভিডিও দিছি, তারপরে গতকালকে রাত্রে ওইটা করাইছি, তাছাড়া ফেড বেচে ওইটা করানো হয়েছে, এটা সেম আসছে পরীক্ষা। আমি আপনাদের একটা ট্রিক্স দিছিলাম, লাস্টে যে 6y³ আছে, এই 6-এর উৎপাদক হচ্ছে দুইটা, একটা হচ্ছে 2 আর একটা 3। তাহলে যেটার মধ্যে 2, 3 থাকবে সেটাই উত্তর। তবে এখানে একটু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি? আপনাকে দেখতে হবে, এখানে তো লেখা আছে +6y³, তার মানে দুইটাই প্লাস হইতে হবে, ব্যাপারটা এই জায়গায়। তাহলে এখানে এই যে প্রথম অপশনটার মধ্যে দেখেন, যেখানে 2xy প্লাস 3y প্লাস, এখানে 2y মাইনাস, এখানে 3y মাইনাস, প্লাস হইতে হবে দুইটা, কারণ এই যে রাশিটা দেওয়া আছে, এই রাশিতে ভিতরে কিন্তু কোনো মাইনাস পদ নাই, তার মানে প্লাস হইতে হবে। অর্থাৎ 1 নম্বরের যে অপশনটা, সেটাই হচ্ছে তার সঠিক উত্তর। আশা করি ক্লিয়ার। এখন আমরা চলে যাব এই যে মান নির্ণয়। এই গণিতগুলো সেম পরীক্ষা আসে, সবসময় আসে, এবং এগুলো কতভাবে আসে, যতভাবে আসে সবভাবে করানো হয়েছে আপনাদের। তবে এই জায়গায় একটু তারা প্যাচ লাগাই দিছে, এটা যে 4 দিয়ে ফেলছে, সমস্যা নাই, 4 দিয়ে ফেলছে, আমি এটা এইভাবে রাখবো, আমি রুট উঠাবো না, দরকার নেই। তাহলে এই দুইটার বিষয়টা একটু ভালো করে খেয়াল করতে হবে।
যে এইটার যে মাইনাসটা এটা জাস্ট আমি এটা দিয়ে ফেলবো। ওকে, এটা দিয়ে ফেলবো। এখন যদি আমি এটা দিই তাহলে এটা ভুল হবে কিনা এটা আপনাকে একটু বুঝতে হবে। খেয়াল করেন, ভুল হওয়ার সম্ভাবনা আছে। এখন আপনি এই যে √4 ছিল, আপনি খেয়াল করেন এই যে √4 ছিল, এটাকে আপনি 2 করেন, আগে 2 করেন, তাহলে 1 সমান আপনি এটা পাইলেন। এখন প্রশ্নটা হচ্ছে এটার উপরে বর্গ। আপনি যদি ওইভাবে করতেন তাহলে হয়তো, দরকার নাই, যা বুঝাই দিলাম ব্যাপারটা, প্লাসটা থাকলে মাইনাস হবে, এটাই শেষ কথা। অর্থাৎ বিপরীতটা জাস্ট এখানে চিহ্নটা পরিবর্তন করতে হয়। এখন আপনি এটাকে প্লাস করে দিবেন, যদি প্লাস করে দেন তাহলে এটা বাদ যাবে, 2√5 হবে। এখন কেন প্লাস করবেন? মাইনাসও করলে হবে, প্লাস করলে হবে, কারণ এইটার অনুসিদ্ধান্ত আমরা প্লাস মাইনাস দুইটাই জানি। তার মানে আমরা প্লাস যদি করি তাহলে প্লাসেরটাই ব্যবহার করব, আর যদি মাইনাস করি তাহলে আমরা মাইনাসেরটাই ব্যবহার করব। তার মানে এখানে 2√5 হোল স্কোয়ার ইকুয়াল টু, তার মানে এখানে 4 পাচ্ছি, 5 পাচ্ছি, 2 পাচ্ছি, 20 থেকে বাদ যাবে 2, 18 হবে এই প্রশ্নের উত্তর। 3 নম্বর অপশনটা হবে তার সঠিক উত্তর। আশা করি ক্লিয়ার। তারপরে যান, এই যে আবার লসাগু গসাগু চলে আসছে, গসাগু আসছে এটা। তার মানে আমি বুঝাইছি আপনাদের এইটাই, যে লসাগু গসাগু যখন আপনি নির্ণয় করবেন, যে সংখ্যার সমস্যা যেগুলো থাকবে, বিশেষ করে যে 18 আছে, এগুলো মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখতে হবে। তাহলে 18কে আপনি কিভাবে লিখতে পারবেন? 9 দুগুণে 18, তার মানে 2 গুণ 3 3, 18। তারপরে এইটার উপরে কিউব আছে, তার মানে এটাকে আপনার 3 বার লিখতে হবে, 3 বার লিখতে হবে, 3 বার। ওকে, হয়ে গেল। এখন পরেরটা হচ্ছে 24, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 3, দেখেন 3 8 24, মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখতে হবে সবসময়। তারপরে হচ্ছে এটার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার আছে মানে কি এটাকে আপনার 2 বার লিখতে হবে, ঠিক আছে। তারপরে আছে 32, তার মানে 4টা কত? 32, 4 8, তার মানে 1 2 3 4 5, 5টা 2 দিব। তারপরে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা সূত্র ব্যবহার করবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে, হয়ে গেল আপনার কাজ, উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। এখন আপনি গসাগু বের করবেন। গসাগু বের করার নিয়মটা কি আমাদের জানা আছে, যে সবগুলোতে থাকতে হবে এরকম। তাহলে এখানে 2 একটা আছে, এখানে আছে 3টা, এখানে আছে 5টা, কিন্তু একটা নিতে হবে, কমটা নিতে হয় গসাগুর ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে x প্লাস ওয়াই আছে, এখানে 3টা, এখানে আছে 2টা, এখানে আছে একটা, যেটা কম সেটা নিতে হবে। তার মানে এটাই হচ্ছে গসাগু, অর্থাৎ 1 নং যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। আশা করি এটা ক্লিয়ার। ওকে, আশা করি এটা ক্লিয়ার। এখন আমরা বেশি সময় নিব না, আর কিছুক্ষণের মধ্যে শেষ হবে ইনশাল্লাহ। আর কলেজেরটা সমাধানটা আপনারা ইফতারের পরে পাবেন। দেখেন, এই যে একটা গণিত আসছিল, এটা একটা কনফিউশন একটা গণিত, ঠিক আছে। এই সূচকের উপরে এই যে গণিতটা আসছে, একটু কনফিউশন ছিল অনেকের, যে উত্তর আসলে কোনটা হইতে পারে। আমি বিষয়টা আপনাদের ক্লিয়ার করি। যে এখানে বলা ছিল যে 27 ব্র্যাকেটে ছিল, তারপরে গাছ ছিল 4/3। এখন এই 27কে যদি এইভাবে লেখা হয়, এই যে এইভাবে লেখা হয়, তাহলে এটার মান কিন্তু -3 আসে। তাহলে এটা কিন্তু এইভাবে আসে, কিন্তু আপনি এটাকে যেভাবে লিখবেন বোঝার জন্য এটার উপরে কিউব দিবেন। এই যে দেখেন, -3 এর উপরে কিউব দেওয়া মানে কি -27 হবে, কারণ বেজুর পাওয়ার থাকলে মাইনাসটা থাকে। আর উপরে যেটা আছে এটা আপনি লিখে ফেলবেন। এখন আপনার জানি পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। তার মানে এখানে -27 এটা এভাবে থাকবে, আর ভিতরের পাওয়ার হচ্ছে 3, আর বাইরের পাওয়ার হচ্ছে 4/3, 3 বাদ যাবে, তার মানে সরি এখানে 3 হবে। তার মানে এখানে যে -3 আছে, এই -3 এর উপরে 4 ঘাত হবে, যেহেতু ঘাতটা জোর সেই ক্ষেত্রে এই মাইনাসটা থাকবে না। 3 এর উপরে 4 হলে 3টা 4 গুণ করলে আপনি 81 পাবেন। তার মানে এটা হচ্ছে 2 নম্বর অপশনটা তার সঠিক উত্তর। ওকে, বোঝা গেল কিনা বলেন? তারপরে এই গণিতটা আসছে একটা সূচকের যে গণিতগুলো হয়, এই সূচকের গণিতগুলো থেকে আসছে। আমরা যদি ফর্মুলা জানি তাহলে হয়, এটা তো কঠিন গণিত না, এবং এগুলো সেম 9-10 গণিত বইয়ের সেম অঙ্ক। তাহলে প্রথম যেটা আছে ভিতরে আছে কি দেখেন, ভিতরে আছে পি পি মাইনাস কিউ, আর বাইরে আছে পি প্লাস কিউ। তাহলে এটা হবে সূত্র, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটা হবে এরকম। তারপর একটা হবে এক্স এর উপরে ভিতরে আছে কিউ মাইনাস আর, বাইরে আছে কিউ মাইনাস কিউ প্লাস পি, তার মানে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটা হবে। তারপরে তৃতীয়টা হবে ভিতরে আছে আর মাইনাস পি, বাইরে আছে আর প্লাস পি, তার মানে আর মাইনাস পি স্কোয়ার। এখন আমরা জানি ভিত্তি যদি সেম হয় তাহলে পাওয়ারগুলো যোগ হয়, তার মানে আপনাকে একটা ভিত্তি লেখে সবগুলো পাওয়ার যোগ করে দিতে হবে, অর্থাৎ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, সব কাটাকাটি যাবে। তার মানে কাটাকাটি গেলে 1 থাকবে, 0 থাকবে, সরি। তাহলে যে কোনো সংখ্যা অথবা রাশির উপরে যদি 0 ঘাত হয় তার মান 1 হয়, অর্থাৎ এটার উত্তর হবে 4 নম্বর অপশনটা। আশা করি ক্লিয়ার। এখন আমরা 88-তে চলে যাব। 88 যে গণিতটা ছিল এই সেম গণিতটাও আপনাদের করানো হয়েছে। আর এই ধরনের গণিত আপনি একটা বুঝলে বাকি গণিতগুলো পারতে হবে। এখন লগ 10 ভিত্তিক x দেওয়া ছিল -2। আমি বলছিলাম যেখানে ভিত্তি যা থাকবে সবসময় এই পাশেরটা ঘাত হিসাবে বসাবেন, তারপরে এখানে যা আছে সমান লিখবেন। দেখেন এখানে চলে আসছে,
তার মানে এক সমান আমরা 1/10² লিখতে পারি, কারণ মাইনাস ঘাত থাকলে আমরা এটাকে বিপরীত করে লিখবো। তার মানে এক সমান আমরা এখানে 100 পাবো। আর 100কে যদি 1কে যদি 100 দ্বারা ভাগ করা হয় 0.1001 এটা পাবো। তার মানে প্রথম যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। লগারিদম এই গণিতটা ব্যতিক্রম আসছিল, এই গণিতটা বিগত সালে কোনো পরীক্ষায় আসে নাই, এরকম সেম আসে নাই। তবে আপনার বেসিক ক্লিয়ার থাকলে গণিত ফারার কথা। এটার উপরে স্কোয়ার ছিল, ঠিক আছে, আর এটা হচ্ছে 10 ভিত্তিক এক্স স্কোয়ার। এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারটা হচ্ছে শুধু এক্স এর উপরে, আর এখানে টোটালটার উপরে স্কোয়ারটা। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। তাহলে এখানে এটাকে আপনি দুইবার লিখতে পারেন, দেখেন এটাকে আপনি দুইবার লিখতে পারেন, কারণ একটা জিনিসের উপর স্কোয়ার থাকলে সেটাকে দুইবার লেখা যায়। তাহলে এটাকে আমি দুইবার লিখে ফেললাম, আর এই পাশের অংশটা এই পাশে নিয়ে আসলাম। আমরা একটা ফর্মুলা শিখছি যে এ এম আর, এই আটটা সামনে চলে আসবে, এই আটটা সামনে চলে আসবে, তার মানে এই টুটা সামনে চলে আসবে, টুটা সামনে চলে আসবে, তাহলে 10 ভিত্তিক এক্স লগ হবে, এই পাশে 0। আমি এই অংশটাকে এই পাশে নিয়ে আসছি এবং টুটা সামনে নিয়ে আসছি, একসাথে কাজটা করছি। এখন এই জায়গা থেকে দেখেন এখানে 10 ভিত্তিক লগ এক্স, এখানে 10 ভিত্তিক লগ এক্স, এটা কিন্তু আমরা কমন নিতে পারি। তাহলে এটা যদি আমরা কমন নিই যে 10 ভিত্তিক লগ এক্স, তাহলে এখানে একটা 10 ভিত্তিক লগ এক্স থাকে, একটা 10 ভিত্তিক লগ এক্স থাকে, আর এই জায়গাটাতে শুধু 2 থাকে, ব্যাপারটা এই জায়গায়। এখন এই অংশটাকে আমরা আলাদা কাজ করব, এটা সমান 0 লিখবো, এটা সমান 0 লিখবো, কারণ আমরা যদি দুই পদ্ধতি রাশি গুণফল যদি শূন্য হয় তাদেরকে আলাদা করে শূন্য লেখা যাবে। তার মানে প্রথমটার ক্ষেত্রে আমরা 10 ভিত্তিক লগ এক্স সমান 0 লিখবো। এখন আমাদের কিন্তু জানা আছে যে লগ কখন 0 হয়, এটা কিন্তু আমরা জানি যে লগ 10 ভিত্তিক 1 ইকুয়াল হইলে 0 হয়। অর্থাৎ আমরা একটা ফর্মুলা কিন্তু পড়ছি যে লগ এ 1 মানে কি 0, তার মানে এখানে যতই ভিত্তি থাকবে এই জায়গায় যদি 1 থাকে তাহলে তার মান 0 হয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে লগ 10 সেম করা। এখন আমরা লগ 10 বাদ দিব, এক্স এর মান পাবো কি 1, এটা আমরা একটা পাইলাম। এখন অপশানে কিন্তু সবগুলোতে 1 দেওয়া আছে, তিনটাতে 1 দেওয়া আছে। আচ্ছা যাই হোক, পরেরটা আমরা দেখি যে এখানে যেটা দেওয়া আছে যে লগ 10 ভিত্তিক এক্স মাইনাস 2 0। এখন আমরা 2কে নিয়ে যাবো ওই পাশে, ঠিক আছে, 2কে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, এখন আমরা লগ বাদ দেওয়ার সিস্টেম কিন্তু আমাদের জানা আছে। এখানে ভিত্তির উপরে এই পাশেরটা পাওয়ার হবে, তাহলে ভিত্তির উপরে পাওয়ার সমান এক্স, তার মানে এক্স সমান কত 100। তার মানে এক্স সমান আমরা 1 পাচ্ছি আর 100 পাচ্ছি, দুইটা মান পাচ্ছি। তার মানে এই যে 3 নং যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। আশা করি ক্লিয়ার। আয়তক্ষেত্রের পরিসীমা একদম সহজ গণিত। দেখেন আয়তক্ষেত্র সংক্রান্ত আপনি পরিসীমার সূত্র, কর্ণের সূত্র আর এই ক্ষেত্রফলের সূত্র জানলে আয়তক্ষেত্রের সব গণিত আপনার পারার কথা। আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, এর প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য কত। এখন আমি জানি না দৈর্ঘ্য কত, তাহলে আমি লিখবো কি, দৈর্ঘ্য x লিখবো, প্রস্থ লিখবো 5, তাহলে এইটা সমানই মূলত 40, কারণ দৈর্ঘ্য আমি ধরে নিছি x, তাহলে দৈর্ঘ্য যুগ প্রস্থ গুণ 2 মানে কি পরিসীমা। ওকে, এখন আপনি এখান থেকে x এর মান নিয়ে আসেন, তাহলে এই 2 দ্বারা যদি ভাগ করেন তাহলে এখানে 20 হবে। ওকে, তার মানে x এর মান হবে কত 15 হবে। একদম সহজ গণিত ছিল। ওকে, তার মানে আমরা 1 নংয়ের যে অপশনটা সেটা সঠিক উত্তর হিসাবে নিব। আরেকটা প্রশ্ন ছিল যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দ্বয় দেওয়া আছে, তার মানে আরেকটা কোণ দেওয়া নাই, সেটা 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের বিষয়টা হচ্ছে আপনি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার প্রমাণ করলে হইল, ঠিক আছে। তার মানে এখান থেকে একটা বাহু নেবেন আপনি, মনে করেন এখান থেকে এই 3টা বাহু আপনি নিলেন, এই 3টা বাহুর মধ্যে এই দুইটাকে বর্গ করবেন, এই যে ছোট দুইটারে বর্গ করবেন, দেখবেন বড়টার সমান হয় কিনা। এখানে এই দুইটা ছোট, এটা বড়, তাহলে এখানে 1 পাবেন, রুট স্কয়ারে বাদ যাবে 3 হবে, আর এখানে হবে 4, তার মানে 4 সমান 4, তার মানে এটা পিথাগোরাসের উপপাদ্য, মানে তার মানে এটাই উত্তর, সহজ কথা। তারপরে যান যে কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ কোণ সেম, এটা গতকালকে রাত্রেও পড়াইছি যে আপনাদের 60 ডিগ্রি দিয়ে এখানে 30 ডিগ্রি দিয়ে আসছে, আর কিছু না। পুরো কোণের সাথে সম্পর্ক, নো প্রবলেম। সম্পূরক পুরো কোণের সাথে সম্পর্ক থাকলে কোনো সমস্যা নেই। কোন বৃত্তের যে কোনো একটি চাপের কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে, এত বৃত্তস্থ কোণের কি করতে হবে, আপনার পুরো কোণ নির্ণয় করতে হবে। তাহলে বৃত্তস্থ কোণটা কত হবে, 2 দ্বারা ভাগ করতে হবে, 2 দ্বারা ভাগ। আমরা জানি কেন্দ্রস্থ কোণকে 2 দ্বারা ভাগ করলে বৃত্তস্থ কোণ পাওয়া যায়, তার মানে আমরা 15 ডিগ্রি পাবো বৃত্তস্থ কোণ। এখন এই বৃত্তস্থ কোণের এই সম্পূরক কোণ বের করতে হবে। সম্পূরক কোণ বের করার জন্য সবসময় 180 থেকে বিয়োগ করতে হয়। তাহলে 180 থেকে যদি আমরা বিয়োগ করি 5 পাবো, 2 পাবো, 6 পাবো, 165 পাবো। বৃত্তস্থ কোণ, সরি পূরক কোণ বলছে তারা, পূরক, সম্পূরক না, পূরক বলছে তারা। তাহলে পূরক বললে এখানে যেটা আসবে সেটা হচ্ছে 2 7 হবে, 7 হবে 75 ডিগ্রি, 4 নম্বর অপশনটা। যদি
সম্পূরক বলতে হয় 180 থেকে, যেহেতু পূরক বলছে সেই ক্ষেত্রে আমরা 90 থেকে বিয়োগ করবো, শেষ। এখন এই ধরনের যে প্রশ্ন এগুলো কিন্তু গত পরিমিতি যে ক্লাসটা ছিল ওই ক্লাসে কিন্তু আলোচনা ছিল যে ত্রিভুজ হওয়ার শর্ত কি। ত্রিভুজ হওয়ার শর্ত হচ্ছে আপনাকে এমন তিনটা বাহু নিতে হবে যে তিনটা বাহু যে কোনো দুইটা বাহু যোগফল তৃতীয় বাহু থেকে বড় থাকবে। এখন আপনি যদি এখানে 2, 3, 4 নেন তাহলে 2 এবং 3 যদি যোগ করেন 4 থেকে বড় হবে, তাহলে 2 এবং 4 যদি যোগ করেন 3 থেকে বড় হবে, 3 এবং 4 যদি যোগ করেন তাহলে 2 থেকে বড় হবে। এই একমাত্র এই তিনটা বাহু কিন্তু এখান থেকে নেওয়া সম্ভব। আর অন্য বাহু যদি আপনি নেন কেন হবে না, দেখেন 1, 2, 4 নিলেন আপনি, তাহলে 1 এবং 2 যদি যোগ করেন তাহলে কিন্তু এটা বড় হওয়ার কথা ছিল, হয়ে গেছে কি ছোট, তার মানে এটা নেওয়া যাবে না। এরকম ভাবে যদি আপনি আরো নেন যে 1, 2, 3 নেন, তাহলে 1 এবং 2 যদি যোগ করেন তাহলে কিন্তু 3 এর সমান হয়, সমান হইলে হবে না, বড় হইতে হবে। তার মানে শুধু একটা ত্রিভুজে অঙ্কন করা যাবে, এছাড়া যাবে না। 1 নং এর যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। জ্যামিতিটা খুব সুন্দর করে বোঝাইছি। যে 94 এর প্রশ্নটা দেখেন। 94 বলা আছে যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোন বৃত্তের, একদম সহজ, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোন বৃত্তের, এই যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ কোন বৃত্তের কেন্দ্র থেকে 4 মিটার দূরে, এই যে কেন্দ্র থেকে 4 মিটার দূরে জায়ের দৈর্ঘ্য কত বুঝাইছি। যে ত্রিভুজের সমকোণী ত্রিভুজের যে বাহু এটা হচ্ছে 3, 4, 5, তার মানে একটা যদি 4 হয়, আরেকটা যদি 5 হয়, আরেকটা হবে 3। আর আমরা এটা জানি যে কেন্দ্র থেকে কোনো জায়ের উপরে যদি লম্ব অঙ্কন করা হয় তাহলে উক্ত যা সমান দুই ভাগে বিভক্ত হয়। যেহেতু এটা 3 তার মানে এটাও 3 হবে, তার মানে 3 + 3 মানে জায়ের দৈর্ঘ্য হচ্ছে 6। 3 নং অপশনটা হবে তার সঠিক উত্তর। আশা করি ক্লিয়ার। এখন আমরা পরে যাব শেষ পর্যায়ে। এখন আমরা পরে দেখেন যে এখানে বলা আছে যে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, ওই বর্গক্ষেত্রের কর্ণের উপরে, আচ্ছা একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 8 সেন্টিমিটার হয়, খেয়াল করেন একটা বর্গক্ষেত্র দেওয়া আছে তার বাহুর দৈর্ঘ্য 8, তাহলে তার কর্ণ হবে 8√2। এটা আমরা অলরেডি স্কুল পর্যায়ে 2 তে পড়ে আসছি। এখন এইটার উপরে বর্গের ক্ষেত্রফল কত, তার মানে এই কর্ণের উপরে যে বর্গটা হবে তার ক্ষেত্রফল মানে কি, এটার যে বাহুটা এটার উপরে কি করতে হবে, স্কয়ার করে দিতে হবে। তার মানে 8, 8, 64 পাবো, 2 পাবো, তার মানে 128 পাবো, 128 পাবো, 128 প্রথম যে অপশনটা সেটা। এই যে দেখেন উপচাপ, চাপ বুঝাইছিলাম গতকালকেও ক্লাসে যে চাপ 3 প্রকার, অর্ধচাপ, উপচাপ, অধিচাপ, এখান থেকে থাকবে, এই যে চলে আসছে দেখেন উপচাপ। উপচাপ চেয়ে যদি কম চাপ নেওয়া হয় আর অর্ধেকের চেয়ে কম চাপকে উপচাপ বলে, তাহলে এই চাপের মধ্যে যে কোণটা হবে সেটা বড় কোণ হবে, মানে স্থলকোণ হবে। উপচাপে স্থলকোণ হয়, মানে বড় চাপে ছোট কোণ, আর ছোট চাপে বড় কোণ। এটা যেহেতু ছোট চাপ বড় কোণ হবে, মানে 2 নম্বরের অপশনটা হবে সঠিক উত্তর। আর যদি চাপ সমান হয়, সমান, তাহলে হবে সমকোণ, তাহলে হবে সমকোণ, এটাকে বলে অর্ধচাপ, আর এটাকে বলে উপচাপ। আর একটা আছে সেটাকে বলে অধিচাপ, মানে অর্ধেকের চেয়ে বেশি চাপ যদি হয়, আর অধিচাপে যে কোণটা হয় সেটা কিন্তু সূক্ষ্মকোণ হয়, মানে ছোট কোণ হয়। আর এটা হচ্ছে স্থলকোণ, ঠিক আছে। আর এটা হচ্ছে 90 ডিগ্রি, মানে হচ্ছে সমকোণ। এই তিনটা চাপ ভালো করে মনে রাখবেন। তারপরে 97 দেখেন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, একটা সেম গণিতটা চলে আসছে। তবে আমরা গতকালকে রাত্রে যেটা পড়ছিলাম সেটা ছিল 300 কত জানি 84, এটা আসছে 216 দিয়া, একদম সেম গণিত। 1.5 গুণ মানে কি, 1.5 গুণ মানে হচ্ছে এইটা, অর্থাৎ এইটা হচ্ছে 1.5 গুণ, এটাকে 1.5 গুণ বলা হয়। তাহলে এইটাকে ধরবেন দৈর্ঘ্য, এইটাকে ধরবেন প্রস্থ, এরকম ভাবে বলছিলাম। তারপরে দৈর্ঘ্য এবং প্রস্থ কি করবেন, গুণ করবেন। কেন গুণ করবেন, কারণ এখানে যে ক্ষেত্রফল দেওয়া আছে এইটা সমান আপনি 216 লিখবেন। এখন আপনি x স্কয়ার সমান এখানে 6 গিয়া ভাগ করবে এটাকে, তাহলে এখানে হবে 34। এখন আপনি রুট করে দিবেন, x সমান পাবেন 6। তাহলে এখানে আপনি 318 পাচ্ছেন, এখানে আপনি 6 দুগুণে 12 পাচ্ছেন। তার মানে এই দুইটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ। এখন এই দুইটা আপনি যোগ করবেন, যোগ করে 2 দ্বারা গুণ করবেন, পরিসীমা চলে আসবে, অর্থাৎ এখানে 30 হবে, আর 30 দুগুণে হবে 60, অর্থাৎ 3 নম্বরের যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। এই যে এই ধরনের যে গণিতটা এটা কিন্তু আপনাদের পড়ানো হয়েছিল। এখন এসে অস্বীকার করার কিছু না, যেগুলো আসছে না সেটা আমি বলে দিব, যে সেটা আমি বলে দিব। যেমন এই যে এই গণিতটা এটা পড়ানো হয় নাই আপনাদের। এখন এই যে ধারাবাহিক অনুপাতের যে গণিতগুলো আছে এগুলোর জন্য আপনাদের বলা ছিল এরকম যে এইভাবে পড়বেন, এগুলো লিখে ফেলবেন, তারপরে 7, 8 লিখে ফেলবেন, আর খালি জায়গাগুলোতে পাশের সংখ্যাটা লিখবেন। পাশের সংখ্যাটা লিখে জাস্ট গুণ করে ফেলবেন। 40 হবে, 5 7 35 হবে, 4 7 28 হবে। ব্যাপারটা এই জায়গায় আপনাকে বলছে এখানে ক আর গ নির্ণয় করার জন্য, তাহলে ক হচ্ছে 28 আর গ হচ্ছে কত, গ হচ্ছে 40। আপনি এখানে এটাকে
ভাগ করে ফেলবেন 4 দ্বারা, 4 দ্বারা ভাগ করলে 7 পাবেন আর 10 পাবেন। তার মানে 7 10 হচ্ছে 3 নম্বর অপশনটা, ঠিক আছে। তারপরে এই গণিতটা একটু ব্যতিক্রম ছিল। এখন কোন রাশির সর্বোচ্চ মান বের করার জন্য এটার মধ্যে 0 1 2 3 4 5 এগুলো বসায় দেখতে হবে। এটার সর্বোচ্চ মান বলতে আসলে কি বুঝাইছে মূলত? এটার সর্বোচ্চ মান বলতে আমরা যদি 1 বোঝাই, এক যদি হয়, এক যদি আমরা বসাই মানে +1 যদি বসাই, +1 যদি হয়, তাহলে এখানে যেটা আসবে সেটা আমি একদম সরাসরি লিখে দিব। তাহলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে 7, 7 থেকে বাদ 3 আসবে, 3 আসবে। দেখেন এখন আমি যদি +2 বসাই, তাহলে এখানে যেটা আসবে 2 স্কোয়ার 4 × 2 - 5, এখানে সরাসরি আমি লিখে দিব। এখানে আসবে 4, 4 × 2 = 8, 8 5 13, 13 থেকে বাদ যাবে 8, তার মানে থাকবে 5। ঠিক আছে, খেয়াল করেন। এখন এখানে যদি আমি 3 বসাই, তাহলে এখানে 2 - 3 স্কোয়ার + 4 × 3 - 5, তার মানে এখানে আসবে 9 × 2 = 18, 18 আর 5 যোগ করলে হবে কত? 23, 23 থেকে বাদ যাবে 8, তার মানে এখানে একটা মাইনাস সংখ্যা আসবে। কত থাকে? যায় আসবে। আপনি এভাবে যদি মান বসায় যান, কোনো দিনও এখানে মাইনাস সংখ্যা ছোট হবে না, বড় হতে থাকবে। তার মানে 1 যদি বসান তাহলে -3 আসবে, কিন্তু এর পরে আপনি যত মানই বসাবেন সবসময় ছোট মান আসবে, বড় মান আসবে না। তার মানে এটাই হচ্ছে এই রাশির সর্বোচ্চ মান। আশা করি ক্লিয়ার। ওকে, লাস্ট গণিত, আমরা লাস্ট গণিতে আছি। এটা ছিল এরকম, দেখেন যে পি কিউ রেখাংশকে আর বিন্দুতে এমন ভাবে কি করতে হবে? বিভক্ত করতে হবে, অন্তর্বিভক্ত করতে হবে, যেখানে পি আরটা বড় থাকবে, এই যে এইটা বড় থাকবে আর পি কিউটা কি থাকবে? ছোট থাকবে। তাহলে সমানুপাতটি কি রকম হবে? ব্যাপারটা এই জায়গায় ছিল। তাহলে তারা এখানে দিয়ে রাখছে যে পি কিউ আর হচ্ছে পি আর সমান পি আর, তারপরে দিয়ে রাখছে কিউ আর। এখন দেখেন এই জায়গায় কিন্তু অনুপাত তৈরি করা যায় যে পি কিউ বাই পি আর, এটা লেখা যায়, আর পি আর বাই, এটা কিন্তু একটা ক্রমিক সমানুপাত। আর আর গুণ করেন তো এখন, তাহলে পি আর স্কোয়ার সমান আপনি পি কিউ গুণ কিউ আর পাবেন। সরি, এটা স্কোয়ার হবে না। তাহলে এইটা কিন্তু আপনি পাচ্ছেন। এটা কিন্তু সমানুপাত বলতে এটা আর কি, যে পি বাই বি বাই বি, বি বাই সি, এটা কিন্তু আমরা পড়ছি, মনে আছে কিনা দেখেন, যে এইটা এরকম। ঠিক আছে, এখন এটা কি ধরনের অনুপাত তৈরি করে? তাহলে অনুপাতটা তৈরি করে কিভাবে এটা আপনি বুঝবেন এই জায়গা থেকে, আর অন্য জায়গায় যাওয়ার দরকার নাই। এই যে এই জায়গা থেকে বুঝবেন, এখানে পি আরটা বড় এবং কিউ আরটা কি ছোট, এটা তারা বলে দিচ্ছে যে পি আরটা বড়, কিউ আরটা কি ছোট। তাহলে অনুপাতটা কোন টাইপের হবে? তাহলে পি আরটা যদি বড় হয় আর কিউ আরটা যদি ছোট হয়, তাহলে আপনি দেখেন এখানে 1 আছে, তারপরে এখানে 1 পয়েন্ট আছে, তার মানে প্রথমটার চেয়ে পরেরটা বড় হয়ে গেছে। তার মানে দ্বিতীয় যে অপশনটা, প্রথমটা বড় পরেরটা কি ছোট, তার মানে এখানে যে বিষয়টা আছে এই বিষয়টা কিন্তু দ্বিতীয় অপশনটা নির্দেশ করে। তার মানে দ্বিতীয় যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। তাছাড়াও এটার উপর একটা ব্যাখ্যা আছে, এই সময় আমি দিতে যাচ্ছি না, এটার উপরে আমি আপনার ব্যাখ্যা নিয়ে একটা ক্লাস দেবো ইনশাল্লাহ। ওকে, এই ছিল আপনাদের প্রশ্ন। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা স্কুল এবং কলেজ পর্যায়ে দুইটা প্রশ্নই কিন্তু, সরি, স্কুল এবং আমরা স্কুল পর্যায়ে 2 দুইটা প্রশ্নই কিন্তু আমরা সলভ করলাম আজকে এই ক্লাসের মাধ্যমে। বিকালে পরীক্ষার পর আপনাদের কলেজ পর্যায়ে ক্লাসটা সমাধান করে দিব। আর এই যে কোর্স সংক্রান্ত যত বিষয় আছে এগুলো এখন না, এখন পরীক্ষা দেন ভালোভাবে। আগামীকালকে থেকে রাত 9টা 9:30টায় আপনারা ডেমো ক্লাস করবেন নতুন কোর্সের ফ্রি, যেখানে এই বইটা আপনাদের পাঠানো হবে, এই লেকচার বুকটা পাঠানো হবে, তারপরে চূড়ান্ত ক্লাসগুলো শুরু হবে। এর মাঝখানে এই লেকচার বইগুলো পাঠানো হবে আর ফ্রি ক্লাসগুলো চলতে থাকবে। যারা ভর্তি হবেন তারা পাবেন আর কি, ব্যাপারটা এই জায়গায়। এটা বাইরে কোথাও পাওয়া যাবে না, শুধুমাত্র ফেড ব্যাচের শিক্ষার্থীদের ক্ষেত্রে। কোর্স ফি কত হবে কি এই সেই বিস্তারিত আগামীকালকে আপডেট পাবেন আমার এই পেজ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনি সহজ ওয়ে, যেগুলো সহজ প্রশ্ন সেগুলো আগে আগে হাতে নেবেন। যারা কলেজ পর্যায়ে পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো, তারপরে আপনি কাউন্ট করে নেবেন কতগুলো হইলো, তারপরে পর্যায়ক্রমে আপনি অগ্রসর হবেন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।